হামিদা সন্দিহান হয়ে বললেন, সূচনা তোকে কিছু বলেছে? কিছু বলেনি। কাল রাতে আপনিই তো বললেন, ওটা শুনেই জিজ্ঞেস করেছি। সময়ের অভাবে আজ দ্রুত বের হতে হলো, তাই ভাবলাম ফোনেই জরুরি কথা বলি। কতবার বলেছি তোকে বাইক চালিয়ে ফোনে কথা বলবি না? আমি বাইকে না, অটো করে যাচ্ছি। ফাঁকা অটো, ড্রাইভার ছাড়া কেউ নেই। হুম। মা সূচনা বুঝতে পারেনি তুমি ওকে খাইয়ে দিতে চেয়েছো, আর ও আমার জন্য অপেক্ষা করছিল। বোঝোই তো, নতুন বিয়ে। ঠিক যেমন তুমি বাবাকে ছেড়ে একবেলাও খেতে চাইতে না, পারতে না খেতে। সূচনা বোধ হয় তোমার ওই গুণটা পাবে মা। আমি তো খুবই অবাক হয়েছি। কাল যে ঠিক আমার মায়ের মতন গুণ মেয়েটার, খুবই স্বামী ভক্তি। মায়ের ইচ্ছে করে মায়ের বহুকালের স্মৃতি স্মরণ করিয়ে দিল, যাতে সূচনার বর্তমান অনুভূতি সে বুঝতে পারে আর সব অভিমান দূরে সরিয়ে ফেলে, মেয়েটার প্রতি কোনো নেগেটিভ চিন্তা না আসে। সত্যিই তাই হলো। হামিদের মনে পড়ে গেল তার বিয়ের পরবর্তী সময়গুলোর কথা, তার মৃত শাশুড়ির কথা। নিমিষেই সূচনার প্রতি সব অভিমান দূর হয়ে মনটা পুলকিত হলো। বহুকালের সেসব স্মৃতি মনে করে মুচকি হাসল সে, ছেলেকে বলল, বাবা তুই সাবধানে কলেজ যা। ওর উপর আমি রাগ করিনি, কিন্তু চিন্তা করিস না। আচ্ছা, তোমরা সাবধানে থেকো। হৈমিকে পড়তে বসতে বলিও। আর হ্যাঁ, সূচনা কিন্তু খায়নি, তোমার সঙ্গে খাবে বলে। খেয়ে নিও তোমরা। আমার ফিরতে 5টা বাজবে। পৃথিবীর প্রতিটি পুরুষের মাঝেই মা এবং বউয়ের মন রক্ষা করার ক্ষমতা থাকে। এই দুজন নারীকে বুদ্ধিমত্তার সঙ্গে নিয়ন্ত্রণ করার ক্ষমতাটি আল্লাহ প্রদত্তই। কিন্তু সব পুরুষই বুদ্ধিমত্তা কাজে লাগায় না। সত্যি বলতে তারা কাজে লাগাতে চায় না। কেউ মাতৃভক্তিতে অন্ধ হয়, কেউ বা বউ ভক্তিতে অন্ধ হয়। যারা দুই নারীর প্রতি যথাযথ সম্মান, ভালোবাসা এবং দায়িত্ব পালন করতে সক্ষম হয়, দুনিয়া এবং আখিরাত তারাই শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রতিটি পুরুষকেই মনে রাখতে হবে, মা হলো সেই নারী যার মাধ্যমে তুমি পৃথিবীর আলো দেখেছো, আর বউ হলো সেই নারী যার মাধ্যমে তোমার ঐশ্বর্যত পৃথিবীর আলো দেখবে। এক সপ্তাহ পর হৈমির পরীক্ষা শুরু। সে কথা মাথায় রেখে নিজের কর্তব্য পূরণ করে রুদ্র। রুদ্রের পাঠানো পার্সেল সূচনা হৈমিকে দিতেই সে সেগুলো গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করে। তীব্র ক্রোধে ফেটে পড়ে জেদ দেখিয়ে বলে, যে মানুষটা আমার সঙ্গে যোগাযোগ রাখেনি তার দেওয়া কোনো কিছুই নিতে আমি রাজি নই। হৈমির বক্তব্য রুদ্রকে জানালে সে দ্রুত মিটিং শেষ করে সরাসরি ভিডিও কল দেয় হৈমিকে। হৈমি তখন গোসল করে চুল আঁচড়াচ্ছে। ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে ফর্মাল পোশাকে রাশ ভরে রুদ্রের মুখ দেখতে পায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মুহূর্তেই, তাচ্ছিল্য করেই বলে, শুনেছি যাতায় পড়লে বাঘও ধান খায়। সদ্য স্নান করা হৈমি স্নিগ্ধ মুখে তীক্ষ্ণ চোখে তাকালো রুদ্র। বস চেয়ারে হেলান দিল সন্তর্পণে, অদরে বিদ্রুপের হাসি ফুটিয়ে পাল্টা জবাব দিল সেও। বাঘ ধান খায় কি ধান খায় না সে বিষয়ে আমার কোনো আগ্রহ নেই, কিন্তু রুদ্র শেখ ধানকে ভাত বানিয়ে খেতে জানে। ঢোক গিলল হৈমি, তর্জনী উঁচিয়ে বলল, দেখুন আপনি কিন্তু খুব খারাপ। কতগুলো ফোন দিয়েছি আমি, কতগুলো মেসেজ করেছি জানেন? জানি। সোজাসাপটা উত্তর দিল রুদ্র। মুখ হা হয়ে গেল হৈমির, চোখ কটমট করেই তাকিয়ে রইল সে। রুদ্র সেসবে তোয়াক্কা না করেই বলল, আমার অফিসে বেশ চাপ, আপাতত আসতে পারছি না, তবে শিওর থাকো পরীক্ষার মাঝেই গিয়ে দেখা করে আসবো একদিন। এ কথা সন্তুষ্ট হলো হৈমি, মনটাও ভালো হয়ে গেল তার। খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? ঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে। আশানুরূপ রেজাল্ট না পেলে লজ্জায় তোমার ভাই মুখ দেখাতে পারবে না। একজন লেকচারারের বোন তুমি, আশা করি এটা মাথায় থাকবে। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। এত ফোন মেসেজ করে প্রেম দেখাতেও হবে না। সময় করে আমিই ফোন করব। যতদিন পরীক্ষা চলবে ঠিক ততদিন এই কথাগুলো মাথায় রাখবে। রাখছি, রাতে ফোন দিব। টুট টুট করেই ফোনটা কেটে গেল। হৈমি স্তব্ধ হয়ে বসে কিয়ৎক্ষণ। ঢোক চিপে বিরস বদনে আফসোস মিশ্রিত নিঃশ্বাস ফেলল, বিড়বিড় করে বলল, ধুর চাই, এতদিন পর ফোন করেছে। কোথায় মান অভিমান করব, দুজন দুজনের খবর নেব, কথা চলতে চলতে একটু রোম্যান্টিক মুডে চলে যাব, তা না, ঠাস ঠুস বক বক করে কেটে দিল। আনরোম্যান্টিক জামাই একটা। রাতে ফোন করবে রুদ্র, তাই দুপুরে খেয়ে দিয়ে পড়তে বসলো হৈমি। রাত পর্যন্ত পুরো সময় কাটাবে। এরপর রুদ্র ফোন করলে ভালো মন্দ দুটি কথা বলবে। হৈমির চোখে মুখের উজ্জ্বল ভাব দেখে সূচনা বুঝতে পারল রুদ্রর সঙ্গে কথা বলেই তার মন ভালো হয়ে গেছে। তাই রুদ্রের পাঠানোর জিনিসগুলো রুমে এসে দিয়ে গেল। হৈমি সেগুলো খুলে দেখলো, দুটো শাড়ি, দুটো সালোয়ার কামিজ, 15,000 টাকা, এছাড়াও পরীক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, যা দেখে নিঃসন্দেহে বলা যায় সে খুবই দায়িত্বশীল একজন ব্যক্তি। সব কিছু গ্রহণ করলেও 15,000 টাকা সে সূচনাকে দিয়ে দিল আর বলল,
টাকা দিয়ে আমি কি করব? এগুলো আমার লাগবে না। সূচনা হৈমির হাত চেপে ধরে বলল, টাকা দিয়ে কি করবে তুমি ভালো জানো। শোনো, আমার ভাইয়ের বউয়ের খরচ তার বাবার বাড়ির লোক বহন করবে। এটা কিন্তু ভালো দেখায় না। ঠিক যেমন আমার খরচ তোমার ভাইয়া দিচ্ছে, তোমার খরচও আমার ভাইই দেবে। এটাই নিয়ম। হৈমি কিঞ্চিত লজ্জা পেল। সূচনা তার পার্স বের করে সেখানে টাকা রেখে বলল, পড়াশুনো করছো, যেই দিন নিজের পায়ে দাঁড়াবে সেই দিন চাইলে তুমিও এভাবে তাকে দিতে পারবে। স্বামীর টাকার ওপর যেমন স্ত্রীর হক আছে, তেমনি স্ত্রীর টাকার ওপর স্বামীরও হক আছে, বুঝলে? যেহেতু এখন আমরা কেউ নিজের পায়ে দাঁড়াইনি, সেহেতু তাদের কর্তব্যটুকু সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করতে হবে। মাথা নাড়ালো হৈমি। অর্থাৎ সূচনার কথা সে বুঝতে পেরেছে। মিষ্টি করে হেসে সূচনা বলল, আমি যাই, তুমি মন দিয়ে পড়ো, ভালো রেজাল্ট করতে হবে কিন্তু। 1 মাস পর বিকেলবেলা রুম অন্ধকার করে শুয়ে আছে সূচনা। মায়ের রুমে ঢুকে লাইট অন করতেই নাক টানার শব্দ পেল। চট করে ঘাড় ঘুরিয়ে বিছানায় তাকাতেই দেখলো সূচনা চোখের পানি আড়াল করে ধাতস্থ হয়ে বসলো। ভ্রুকুচকে এগিয়ে এলো মাহের। বিছানায় বসে থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে সূচনা? মাহের মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে উঠল সূচনার। লুকিয়ে ফেলা কান্নাগুলো বেরিয়ে এলো আচমকা। হতভম্ব হয়ে গেল মাহের। সহসা সূচনার কাঁধে হাত রেখে প্রশ্ন করলো, হ্যাঁ মেয়ে, এভাবে কাঁদছো কেন? সম্পর্কে উন্নতি ঘটেছে অনেক। আপনি থেকে তুমি সম্পর্কে পদার্পণ করেছে উভয়ই। বেড়েছে একে অপরের মনের মিলনের গভীরতাও। হলো না মাহের, হলো না। বুঝতে না পেরে আরেকটু ঘনিষ্ঠ হয়ে বসলো মাহের। ধীরে ধীরে সূচনাকে বুকে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবে তো? এভাবে কেন কাঁদছো? কি হয়নি বলো? আমি আবারও ব্যর্থ। ক্রন্দনরত কণ্ঠে সূচনা এটুকু উচ্চারণ করতে চমকে উঠল মাহের। সহসা সূচনার কাঁধ ধরে মুখের দিকে দৃষ্টি রাখলো। চোখে চোখ পড়তেই সূচনা বলল, এবারও হলো না। হাফ নিঃশ্বাস ছেড়ে মায়ের সূচনার 2 গালে আলতো স্পর্শ করলো। মুখোমুখি হয়ে আদরে সুরে বলল, কি বোকাবে, সামান্য বিষয়টা নিয়ে এভাবে কেউ কাঁদে? এই, আমরা বিয়ে করেছি কতদিন? আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কই গড়ে উঠেছে মাত্র 2 মাস। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? হায় আল্লাহ, এখানে আমি কি করি? সূচনার চোখের পানিগুলো বাঁধনহারা। মায়ের তাকে গভীর করে বুকে জড়িয়ে নিল। মাথায় চুমু খেয়ে সান্ত্বনা দিল। আমাদের পুচকো আসবে সূচনা, শীঘ্রই আসবে। আল্লাহ তাআলা আর আমাদেরকে বিশেষ সময় বিশেষ উপহারটা দিবেন। তুমি একটু ধৈর্য ধরো প্লিজ। ধীরে ধীরে শান্ত হলো সূচনা। মায়ের দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি সূচনা, মা তোমাকে বংশধর আনার জন্য তাড়া দিচ্ছে, কিন্তু আমার এত তাড়া নেই। আল্লাহ যখন চাইবে তখনই আমাদের সন্তান আসবে। এখানে তোমার হাত নেই। সন্তান বাজারের কোনো পণ্য নয় যে চাওয়া মাত্রই পেয়ে যাবে। মা কেন অবুঝতা করছে বুঝতে পারছি না, কিন্তু এসবের জন্য তোমার পড়াশোনার মনে কীরূপ প্রভাব পড়ছে এটা ঠিক বুঝতে পারছি। এদিকে হৈমির পরীক্ষা আগামীকাল শেষ। কথা অনুযায়ী রুদ্র আগামীকালকের মাঝেই একটা দিন সময় করে উঠতে পারেনি, দেখা করতে পারেনি হৈমির সাথে। তাই শেষ পরীক্ষার আগের দিন রাত 8টার মধ্যেই অফিসিয়াল সব কাজ শেষ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সে। সারাদিন অফিস করে রাতে নিজেই ড্রাইভ করে ফেরার পথে ছোট্ট একটি দুর্ঘটনা ঘটায়। মাথায় আর হাতে চোট পেয়ে টাঙ্গাইলে না গিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যায়। সেখানেই তার বান্ধবী সুবর্ণা ছিল। সে তার মাথায় ব্যান্ডেজ করে হাতে দুটো সেলাই করে দেয়। কিছু মেডিসিন লিখে দিলে সে ফেরার জন্য উদ্যত হয়। হসপিটালের করিডোরে তখনই অল্প বয়সী এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে তার। একদিকে শরীরের শোচনীয় অবস্থা, অপরদিকে মাথার ভেতরে চলছে তাকে রাতের মধ্যে টাঙ্গাইলে ফিরতে হবে। সকালে হৈমিকে পরীক্ষা দিতে সে নিজেই নিয়ে যাবে। তারপর এইভাবে বেখেয়ালি যুবকটি ধাক্কা খেল। প্রচণ্ড বিরক্ত হয়ে তার যুবকটিকে ধমকে মারতে উদ্যত হলো সে। বাহাতে কলারও চেপেও ধরল। যুবকটিও কম নয়। অগ্নিচক্ষুতে তাকিয়ে কাজ চেপে ধরল রুদ্রর। মুহূর্তে ছোটোখাটো হট্টগোল বেঁধে গেল। যুবকটি যে পথ দিয়ে এলো সে পথে উপস্থিত হলো একজন মধ্যবয়সী মহিলা। ভীতিকর কণ্ঠে সে বলল, এই রিমন, কি হয়েছে? এই ছেলে আমার ছেলেকে মারছো কেন তুমি? তীব্র ক্রোধান্বিত চোখ দুটো সহসা তুলতে সম্মুখে দণ্ডায়মান নারীটিকে দেখে আচমকা যুবকটির কলার ছেড়ে দিল রুদ্র। কান দুটো সজাগ হলো, চোখ দুটো বিস্মিত। মেরুদণ্ড দিয়ে নেমে গেল শীতল স্রোত। যুবকটিকে কিছু বলতে গিয়েও ঠোঁট কেঁপে উঠল। সম্মুখের নারীটিকে আপাদমস্তক দেখে অবিচেতনে হৃদয় টনটন করে উঠল।
হাহাকার করে বের হতে চাইল একটি শব্দ, মা। কিন্তু তীব্র ঘৃণায় সেটুকু আর বের করতে পারল না। সম্মুখে নারীটিও বিস্মিত চোখে তাকিয়ে। নিজের প্রথম সন্তানকে চিনতে সে একটুও ভুল করেনি। ছবিতে যেমনটা দেখেছিল তার চেয়ে বেশি সুদর্শন তার প্রথম সন্তান রুদ্র শেখ। মনে মনে ভাবতেই ডুকরে উঠল সে। চলদা শক্ত করে ধীর পায়ে এগিয়ে এসে রুদ্র বলল, মিসেস সুরভি। সুরভি বেগম হাত বাড়ালো রুদ্রর দিকে একটু ছোঁয়ার আশায়। সিটকে দূরে সরে গেল রুদ্র। তীব্র ঘৃণায় চোখ খিচিয়ে বলল, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। রিমন ভ্রুকুসকে মায়ের পাশে এসে দাঁড়ালো। রুদ্রর প্রতি হওয়ায় কঠিন রাগটা নিমিষেই কমে এসেছে তার। মনে জেগেছে কৌতূহল। সে কৌতূহল থেকেই মাকে জিজ্ঞেস করলো, আম্মু বড় ভাই? সুরভি মাথা নাড়ালো। রুদ্র রিমনের দিকে অসহনীয় ঘৃণায় তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। সুরভি বেগম রুদ্রর দিকে এগিয়ে এসে বলল, রুদ্র কি হয়েছে বাবা? মাথা হাতে এ কি অবস্থা? এই রুদ্র। আচমকা সুরভি বেগম রুদ্রের বাহুতে চেপে ধরলেন। তৎক্ষণাৎ রুদ্র হিংস্রতার সঙ্গে এক ঝটকায় হাত ছাড়ালো। বিষয়টা এতটাই ক্রোধের সঙ্গে ঘটল যে সুরভি তাল সামলাতে না পেরে ছিটকে গেলেন। মাকে পড়ে যেতে দেখে রিমন এসে ধরল। মেজাজ খারাপ করে রুদ্রের দিকে তাকালো, বলল, এটা কি ধরনের আচরণ? রুদ্র সহসা তর্জনী উঁচিয়ে বলল, এই আচরণ শিখাবি না। এইটুকু বলে সহসা থেমে গেল। বাকিটুকু আর উচ্চারণ করতে পারল না। একরাশ ঘৃণা নিয়ে দ্রুত প্রস্থান করলো তার দেখা নিকৃষ্ট একজন মায়ের সামনে থেকে। সুরভি বেগম চলে যাওয়ার পথে তাকিয়ে মুখে আঁচল চেপে ডুকরে উঠলেন। রিমনের বুকে মুখ গুজে অশ্রুপাত করলেন বিরতহীন। এদিকে রুদ্রের বাড়ি ফিরতে ফিরতে ফজরের আজান দিয়ে দিল। অসহনীয় দুঃখ কষ্টে জর্জরিত বুকটা নিয়ে ঘরে ফিরল সে। বিছানায় গায়ে এলিয়ে দিতেই বুঝলো গা কাঁপিয়ে জ্বর আসছে। মস্তিষ্কে জুড়ে সুরভি বেগমের মুখ গিজ গিজ করছিল। এরই মধ্যে সহসা হৈমির মুখটা মনে পড়ল। গভীর ঘুমে তলিয়ে যেতে যেতে শুধু অস্ফুট স্বরে বলল, কথা রাখতে পারলাম না, এর জন্য আমি একটুও সরি নই। তোমার কপাল খারাপ, কারণ আমি মানুষটাই খারাপ। আমি কেন খারাপ জানো? কারণ আমাকে যিনি জন্ম দিয়েছেন ওই একটা খারাপ। ওকে আমি খুন করব, খুন। পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে গোসলে ঢুকেছে হৈমি। এমন সময় সূচনার কাছে ফোন এলো দাদিনের। জানালো রুদ্রর অবস্থা খুব খারাপ, এক্ষুনি তাকে নিয়ে হাসপাতালে যাচ্ছে। সে যেন হৈমি আর মাহেরকে নিয়ে হাসপাতালে চলে আসে। গোসল করে বের হওয়ার পর খবরটা শোনা মাত্রই হৈমির চোখ দিয়ে অবিশ্রান্ত জল গড়াতে লাগলো। একদিকে সূচনা, আরেকদিকে হৈমি। একসঙ্গে দুজনকে সামলে 20 মিনিটের পথ শেষ করলো মাহের। হাসপাতালে যাওয়ার পর শুনতে পেল গতকাল রুদ্র কখন বাড়ি ফিরেছে কেউই জানতো না। দুপুর 12টার দিকে দাদিন রুমের দরজা খোলা দেখতে পেয়ে রুমে যায়। রুদ্রকে মেঝেতে সেন্সলেস অবস্থায় পায়। হাসপাতালে আনার পর ডক্টররা জানায় অতিরিক্ত মদ্যপানের ফলে ঘুমের ঘোরে মাইন্ড স্ট্রোক হয়েছে তার, যা বড় ধরনের স্ট্রোকের পূর্ব লক্ষণ। এ বয়সে এ ধরনের রোগ খুবই দুঃখজনক বলে আফসোস করছে ডাক্তাররা। 2 দিন পর রুদ্রকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। দুই পরিবারের মধ্যে কথা হয়েছিল হৈমির পরীক্ষার পর আনুষ্ঠানিকতার মাধ্যমে শেখ বাড়িতে আনা হবে হৈমিকে। আকস্মাৎ রুদ্র অসুস্থ হয়ে পড়ায় সেই সিদ্ধান্ত ভঙ্গ হলো। রুদ্র বাবা জানালেন তার ফিরতে 3 মাস সময় লাগবে। এসে ছেলে বউয়ের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন রুদ্রর সুস্থতা। পারিবারিক চিন্তা, বিজনেস সবকিছু থেকে দীর্ঘ সময় ছুটি দেওয়া হলো রুদ্রকে। বিজনেসের পুরো দায়িত্ব গিয়ে পড়ল বড় চাচার ছেলে রাদিফ আর ছোট চাচার রেজওয়ান শেখের উপর। রুদ্র মানতে চাইল না। দাদিন বকাঝকা করলো। ফাঁকা বাড়িটা হুট করে মানুষে ভরে উঠল। বড় চাচি, ছোট চাচি, চাচাতো ভাইরে উপস্থিত হলো বাড়িতে। সন্ধ্যার পর মুহূর্ত বেডরুমে আধশোয়া হয়ে বসে রুদ্র। চোখ দুটো স্থির সামনের দেয়ালে। ক্লথ ব্যাগ থেকে নিজের কাপড় বের করে সেগুলো গুছিয়ে কাবার্ডে রাখছে হৈমি। রুদ্র গায়ে শুধু টি শার্ট, ট্রাউজার। স্মরণ হতে একটি হুডি সোয়েটার বের করলো হৈমি। রুদ্রের পাশে এসে দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, এটা পরে নিন। গম্ভীর মুখটা হৈমির দিকে ফেরালো রুদ্র। কিয়ৎক্ষণ চিন্তিত হয়ে তাকিয়ে মুখ ফিরিয়ে নিল। হৈমি আহত মনে তার পাশে এসে বসলো। বুদ্ধি খাটিয়ে নিজে এই সোয়েটারটা পরিয়ে দিতে উদ্যত হলো। সহসা রুদ্র চমকে উঠে পুনরায় স্বাভাবিক হয়ে গেল। হৈমিকে সোয়েটার পরিয়ে দিতে সাহায্য করলো সে। যেন একটু স্বস্তি পেল হৈমি। নিঃশ্বাস ফেলল স্বস্তি সহকারে। দরজার বাইরে থেকে হামিদা বেগম ডাকলেন হৈমিকে। হৈমি আছিস? রুদ্র মাথায় হড়ি তুলে দিয়ে সরে এলো হৈমি, বলল, আছি আম্মু, ভেতরে এসো তুমি।
হামিদা ভেতরে এলেন। নড়চড়ে পূর্ণ গম্ভীরতা বজায় ঠায় বসে রইল রুদ্র। মাকে হৈমি একটি চেয়ার টেনে দিল। চেয়ারে বসে রুদ্রর দিকে স্নেহময় দৃষ্টি নিক্ষেপ করলেন হামিদা। বললেন, বাবা, তোমার বয়স অল্প, এই বয়সে আমোদে মেতে থাকবা, তা না করে এত কি চিন্তা করো? সব দুশ্চিন্তা ঝেড়ে ফেলো। নেশা পানি আগে খেয়েছো, এখন ওইসব ছেড়ে দাও। দেখলে তো কি বিপদ ঘটলো। দীর্ঘশ্বাস ফেলল রুদ্র। না ফিরে তাকালো, আর না কোনো জবাব দিল। হামিদা হৈমির ফ্যাকাশে মুখটার দিকে এক পলক তাকালো, এরপর রুদ্রর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার মেয়েটার চেহারা কি হাল হয়েছে দেখেছো? কত বয়স ওর? এই বয়সটা কি স্বামী নিয়ে চিন্তা করার বয়স তুমি বলো? মুখটা একদম রক্তশূন্য হয়ে গেছে। চকিত হৈমির দিকে দৃষ্টি তুলল রুদ্র। বুকের ভেতর থেকে কান্নারা দলা পাকিয়ে যেন গলা আটকালো হৈমির। মাথা নিচু করে ফেলল সে। হামিদা বললেন, বাবা, আমার মেয়েটার দায়িত্ব নিয়েছো তুমি। তোমার নিজের জীবন যদি ঠিক না থাকে, ওর জীবন ঠিক থাকবে? এতদিন তুমি একা ছিলে, যেভাবে খুশি বেঁচেছো। এখন তো একা নেই, তোমার সঙ্গে হৈমিও জড়িত। এখন তোমার ভালো মন্দ যা কিছু ঘটুক, সবটার উপর প্রভাব ওর উপর পড়বে। রুদ্র ঘন ঘন চোখের পলক ফেলে হৈমির থেকে দৃষ্টি সরিয়ে নিল। হামিদা বলতেই থাকলেন, দুদিন ধরে মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে, মা হয়ে আমি তো টের পাচ্ছি। ও খুব বোকাশোকা বাবা, কিন্তু ওর মনে মানুষের জন্য অগাধ মায়া ভালোবাসা। যাদের সঙ্গে সম্পর্ক নেই তাদের কষ্টেও কতটা কষ্ট পায় তা আমি জানি। তুমি তো ওর স্বামী, ওর চোখ দুটোই বলে দেয় ও তোমাকে কতটা ভালোবাসে। আমার হৈমি ভালো নেই বাবা। তোমার জীবনে কি হয়েছে না হয়েছে ওইসব আমি বুঝতে চাই না। তুমিও সেসব কামড়ে বেঁচে থেকো না। আমি তোমার কাছে একটা সুন্দর সুস্থ জীবন ভিক্ষা চাই আমার মেয়ের জন্য। সহসা রুদ্রর একটি হাত চেপে ধরলেন হামিদা। ডুকরে উঠলেন মুহূর্তেই। হৈমির চোখ দিয়ে টপটপিয়ে জল গড়ালো। নাক টানার শব্দ পেল রুদ্র। ক্রন্দনরত কণ্ঠে হামিদা বললেন, বাপ মরা মেয়ে আমার, তুমি এখন সব শেষ ভরসা। আমি তোমার কাছে আমার মেয়ে সুষ্ঠু জীবন ভিক্ষা চাই। আমার মেয়েটা খুব ভালো বাবা, আমার বিশ্বাস ও তোমাকে খুব সুখী করতে পারবে। তুমি শুধু স্বাভাবিক জীবনে ফেরো। আগুনের শিখার মতো জল জল করা মেয়েটার এমন নিভে যাওয়া আমি মেনে নিতে পারবো না। রুদ্র নিঃশ্বাসের গতি বাড়ল। আচমকা হৈমি তার মাকে সামলালো। কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল, আম্মু চুপ করো, ডাক্তার ওনাকে উত্তেজিত করতে নিষেধ করেছে। আর কিছু বলো না প্লিজ। নিজেকে সামলাতে না পেরে উঠে গেলেন হামিদা। চোখ বুজে ঘন ঘন শ্বাস নিল রুদ্র। মায়ের দিকে আর খেয়াল দিল না হৈমি। রুদ্রর পাশে বসে কাঁধে হাত রাখলো আর বলল, আপনার কি খারাপ লাগছে? আমি ভাবিকে ডাকবো, পানি খাবেন? শেষ বাক্যে মাথা নাড়ালো রুদ্র, অর্থাৎ সে পানি খাবে। এক মুহূর্ত দেরি না করে পানি আনলো হৈমি। নিজ হাতে রুদ্রকে পানি খাওয়ালো সে। নিজের ওড়না দিয়ে মুখটা মুছে দিতে নিলেই রুদ্র কিঞ্চিত চমকালো। তার মনে হলো মাত্র দুদিনে মেয়েটা অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক বেশি দায়িত্বশীল হয়েছে। রাত বাড়তে লাগলো। হামিদা মায়ের সকলের থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সূচনা কিছুদিন বাবার বাড়িতে ভাইয়ের কাছে থাকবে সিদ্ধান্ত নিয়েছে। আপত্তি করেনি মাহের, বরং সে যতদিন থাকবে মাহেরও মাঝে মাঝে এসে থেকে যাবে বলে সান্ত্বনা দিয়েছে। রাত 9টার দিকে ভাইয়ের জন্য খাবার নিয়ে রুমে এলো সূচনা। হৈমিকে বলল, ভাইয়াকে আজ আমি খাইয়ে দিই, এরপর আমরা দুজন মিলে খেয়ে নেব। মাথা কাত করে সম্মতি দিল হৈমি। গুটি গুটি পায়ে গিয়ে বসলো বিছানায়। সূচনার দিকে তাকিয়ে রুদ্র দম বন্ধ হয়ে এলো। তার ভিতরে জমানো কথাগুলো গুমর ধরলো। দুদিন আগে তার সঙ্গে কাদের দেখা হয়েছিল কেউ জানে না। জানলে সবার প্রতিক্রিয়া কী হবে সে জানে না, কিন্তু সূচনার প্রতিক্রিয়া ঠিক আজ করতে পারে। গোপনে গোপনে একাধারে দীর্ঘশ্বাস ফেলতে শুরু করলো সে। ভাইকে খাওয়িয়ে প্রয়োজনীয় ওষুধ খাইয়ে ভালো মন্দ কথাবার্তা বলে চলে গেল সূচনা। হৈমিকে বলে গেল নিচে যেতে, দুজনে একসঙ্গে খাবে। রুদ্রের সব ওষুধ খাওয়ালেও ঘুমের ওষুধটা খাওয়া হয়নি। সূচনা দিতে নিলে রুদ্র বলেছে আরেকটু পর খাবে। হৈমি নিচে যাওয়ার আগে জিজ্ঞেস করলো, পানি রেখে যাব নাকি আমি এলে ঘুমের ঔষধ খাবেন? থম মেরে হৈমির শান্ত দুটো চোখে তাকিয়ে রইল রুদ্র। ফ্যাকাশে মুখটার প্রগাঢ় চোখে তাকিয়ে বলল, তুমি এসো, তারপর খাবো। হাসপাতাল থেকে ফেরার পর হৈমির সঙ্গে প্রথম এই কথাটাই বলল রুদ্র। হৈমির অশান্ত হৃদয়টা এতটুকুতেই শান্ত হলো। ফ্যাকাশে মুখ কিছুটা উজ্জ্বল হলো হৈমির। দেখি দেখি বুকটা দিয়ে সন্তর্পণে চলে গেল নিচে। নিচে যেতেই দেখা হলো বড় চাচি জেরিন ছোট চাচি রিনার সঙ্গে। সাদমান সোহান রোশান টিভি দেখছে। হৈমি তাদের দেখিয়ে জিজ্ঞেস করলো,
ওরা খেয়েছে? বড় চাচি বললেন, সবাই খেয়েছে, তুমি আর সূচনায় বাদ আছো। চটজলদি খেয়ে নাও, এখানে বেশ শীত। ছোট চাচি সহসা হৈমিকে বললেন। তুমি ঘরের কাজ পারো না? হৈমি খেতে বসতে বসতে মাথা নাড়ালো। খুব একটা না। ছোট চাচি বললেন, এই শুরু থেকে ঘরে বসে আছো, কাজ না জানলেও শ্বশুর বাড়িতে এসে ঘরে বসে থাকা ঠিক না। আমার এত বছর হলো বিয়ের, কতদিন পর পর এখানে আসি, তবুও তো ঘরে বসে থাকি না। নতুন নতুন বিয়ে হয়েছে, তাই সব হয়তো বোঝা না। আমি হলাম চাচি শাশুড়ি, আমার কথা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি যা বলবো মুখের উপর বলবো। কাল থেকে আমাদের হাতে হাতে কাজ করবে, বুঝছো? হৈমির মুখটা চুপসে গেল। সে মাথা কাত করে খেতে মনোযোগ দিল। সূচনা চাচিকে থামিয়ে দিয়ে বললেন, ছোট কাকি, শাশুড়ি হলেই কি এভাবে কথা শোনাতে হবে? কই, আমার শাশুড়ি তো এভাবে কথা শোনায় না। আমাদের হৈমি তো ছোট, আস্তে ধীরে সব শিখে নেবে। ভাইয়া অসুস্থ, সবে আসলো বাড়িতে, এখনই কি কাজ করবে ও? যে করার শুরু থেকে করে গো। আর তোমার শাশুড়ির কথা শুনবে কিভাবে? তুমি তো সব পারো। এই বাড়িতে থাকাকালীন নিজের সব কাজ নিজেই করছি, দাদিন ভাইয়ার খেয়াল রেখেছি। ওই বাড়িতেও নিশ্চয়ই সব কাজে তুমি অ্যাক্টিভ। মৃদু হাসলো সূচনা, বলল, না গো কাকি, আমি সব পারি না, আমারও ভুল হয়। মা সব কিছু শিখিয়ে পড়িয়ে নিচ্ছে, তোমরাও হৈমিকে সব শিখিয়ে পড়িয়ে নিও। টুকটাক কথা চলতে থাকলো। হৈমি চুপচাপ খাচ্ছিল। ছোট চাচি খোসা দিয়ে হঠাৎ বলল, আমার বিয়ের সময় তো আমি কত আতঙ্কে ছিলাম, বাবা মা বিয়ে দিচ্ছে, তবুও কত ভয়, কত লজ্জা। আজকাল ছেলেমেয়েরা তো একা একা বিয়ে করে সংসার শুরু করে। তবে যাই বলো সূচনা, হৈমির সাহস আছে বলতে হবে। একা বিয়ে, আবার ঢাকা গিয়ে কতদিন থেকে এলো। মনে বোধ হয় মায়া ভালোবাসা কম, নয়তো এইভাবে নিজের পরিবার ছেড়ে কেউ থাকতে পারে? রিনার অতিরিক্ত কথায় কেউই পছন্দ করলো না। বড় চাচি বিরক্ত হয়ে চলে গেল। সূচনা রিনাকে চোখের ইশারা চুপ থাকতে বলল। হৈমির চোখ দুটো টলমল করছে। সে যথাসম্ভব চেষ্টা করছে চোখ গলে যেন অশ্রু না বের হয়। এরই মধ্যে রিনা আচমকা সূচনাকে বলল, একটা জিনিস খেয়াল করছো সূচনা, রুদ্র এর আগে কখনো এতটা অসুস্থ হয়নি। বিয়ের কয়দিন যেতে না যেতে কিভাবে ভয়ঙ্কর অসুস্থ হলো বলো। আচ্ছা হৈমি, তুমি কি ওর সঙ্গে ঝগড়া করেছিলে? আটকে উঠল হৈমি। গলার খাবার আটকে গেল তার। তরিত পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। থমথমে গলায় বলল, সেরকম কিছু হয়নি। রিনা বলল, কি জানি বাবা, ছেলেটা কোন চাপে এই বয়সে স্টক করে বসলো। বিয়ে করলো বোনের সুখী হওয়ার বদলে এই অবস্থা কেন হলো বুঝলাম না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল সূচনার। কিঞ্চিত রাগান্বিত হয়ে বলল, আপনি একটু চুপ করবেন কাকি? ওকে এসব শোনাচ্ছেন কেন? প্লিজ অযথা কথা বাড়াবেন না। ভাইয়া ওকে নিয়ে অবশ্যই হ্যাপি। তাছাড়া ভাইয়ার দুশ্চিন্তা কি নিয়ে হতে পারে আমার থেকে ভালো কেউ জানে না, তাই এ ব্যাপারে হৈমিকে দোষারোপ করবেন না। অসন্তুষ্ট হলো রিনা। গজগজ করতে করতে চলে গেল সে। সূচনা হৈমিকে বলল, কিছু মনে করো না হৈমি, ছোট কাকি একটু বেশি কথা বলে, মুখে কোনো লাগাম নেই, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার স্বভাব ওনার। এখানে এসে 2 দিনেও টিকতে পারে না, দাদির সাথে খুব লেগেছে। তুমি মন খারাপ করো না, সব জায়গাতেই ভালো মন্দ মিশিয়ে মানুষ আছে, এগুলো ব্যাপার না। হৈমি জোরপূর্বক হাসলো আর বলল, কিছু মনে করিনি। তুমি খুব টেনশন করছো তাই না? কেমন নিশ্চুপ হয়ে গেছো। সব কিছু ঠিক হয়ে যাবে দেখো, তুমি শুধু ভাইয়ার সঙ্গে সময় কাটাও, ওকে টেনশন করার সুযোগ দিও না। ডাক্তার কি বলেছে মনে আছে তো? এই মুহূর্তে ভাইয়ার সবচেয়ে বেশি প্রয়োজন তোমাকে। মনে রেখো, একজন স্ত্রী তার স্বামীকে মানসিক এবং শারীরিক উভয় দিকে শান্তি দিতে পারে। হৈমি মন দিয়ে সূচনার কথাই শুনছিল। সূচনা আকস্মিক প্রশ্ন করল, তোমাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক গড়ে উঠেছে তো? মাথা নিচু করে হ্যাঁ বোঝালো হৈমি। সূচনা প্রচণ্ড খুশি হয়ে বলল, এখন তো পরীক্ষা শেষ, আপাতত পড়াশোনার ঝামেলা নেই। এবার দুজন দুজনকে পূর্ণ সময় দাও। আর হ্যাঁ, স্বামীর মনের সব কথা, সব ব্যথা শুষে নেওয়ার চেষ্টা করো।
এতে ভাইয়ার মন থেকে চাপ কমবে, তুমিও জানতে পারবে কি নিয়ে এত টেনশন করছে, ওর জীবনে কোনো সমস্যা হচ্ছে কিনা, হলে সেই সমস্যাটা কি। আমার চাপা স্বভাবের ভাইয়াটার ভিতরের কথা শুষে নিতে পারলে তুমি সার্থক হৈমি। নির্নিমেষে সূচনার দিকে তাকিয়েছিল হৈমি, পূর্ণ মন দিয়ে শুনছিল প্রতিটি কথা। এক পর্যায়ে তীব্র জেদ তৈরি হলো মনে। রুদ্রের মনে ঠিক কী চলছে, কী নিয়ে দুশ্চিন্তা করে হঠাৎ এত বড় অঘটন ঘটালো। প্রত্যেকটা কথা তাকে জানতে হবে, জানতেই হবে। রুদ্র যদি তাকে সত্যিকারের অর্থে ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তার সঙ্গে সবটা শেয়ার করবে। ছোট চাচির বলা কথাগুলো ভাবতে ভাবতে রুমে এলো হৈমি। এসে দেখলো রুদ্র সিগারেট খাচ্ছে। অমনি তার বুকটা কেঁপে উঠল। এক ছুটে এসে রুদ্রের হাত থেকে সিগারেট কিনে নিয়ে ফেলে দিল মেঝেতে। হাতে সেকাও খেলো একটু। রুদ্র হতভম্ব হয়ে চাপা আর্তনাতে বলল। এটা কি হলো? আচমকা কেঁদে উঠল হৈমি, বলল। ডাক্তার এসব নিষেধ করেছে আপনাকে, আপনি তবুও এটা খাচ্ছেন। কি চাচ্ছেন আপনি বলবেন? মরে যেতে চাচ্ছেন? আমাকে একা করে দিতে চাচ্ছেন? বিছানায় ধপ করে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো হৈমি। রুদ্র হতভম্ব হয়ে তাকিয়ে রইল, চোখের পলক ফেলল ঘন ঘন। কয়েক পল পর বলল। ওকে ওকে, কাঁদতে হবে না, আর খাবো না, রিল্যাক্স। আচমকা হাত বাড়িয়ে দিল হৈমি, গাল বেয়ে দুফোঁটা জল গড়ালো। ভাঙা আওয়াজে বলল। আমাকে ছুঁয়ে কথা দিন, আর কখনো সিগারেট বা অন্য কোনো নেশা জাতীয় কিছু খাবেন না। মৃদু ধমকে রুদ্র বলল। পাগলামি করছো হৈমি, বললাম তো খাবো না, ছুঁয়ে কথা দিতে পারবো না। ছুঁয়ে কথা দিন, নয়তো ঠিক আপনি এসব খাবেন। রুদ্র শুয়ে কথা দিতে রাজি হলো না। হৈমি হতাশার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। রুদ্রকে ঘুমের ওষুধ দিয়ে বিছানা ঠিক করে শুয়ে পড়ল সে। ওষুধ খেয়ে কম্বলের নিচে চলে এলো রুদ্র ও সন্তর্পণে পাশ ফিরে শোয়া হৈমিকে পেছন থেকে জড়িয়ে ধরল। মুখ গুজে দিল কানের নিচে ঘাড়ে। সহসাই কেঁপে উঠল হৈমি, চোখ বেয়ে পড়ল নোনা পানির ধারা। অভিমানী কণ্ঠে সে আবারও বলল। কথা দিন, আর কখনো ওসব খাবেন না। আলগোসে হৈমির কামিজ ফালি উঠিয়ে উষ্ণ নরম পেটে হাত রাখলো রুদ্র। জিজ্ঞেস করল। পেট ভরে খেয়েছো? উত্তর দিল না হৈমি। রুদ্র বুঝলো কথা না দেয় অবধি উত্তর পাবে না সে। এত রাগ, এত জেদ। বেবি স্কন্দে আলতো কামড় বসালো। গা শিউরে উঠল হৈমির। এক হাতে গায়ে জড়ানো কম্বলটা খামচে ধরল সে। রুদ্র ধীরে ধীরে তাকে নিজের দিকে ফেরালো। ঘুম জড়ানোর চোখ দুটো হৈমির মুখে স্থির করে সে বলল। এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেল? ঘুমিয়ে পড়ুন, ডাক্তার বলেছে রাত না জাগতে। কেন, ওরা কি বউ পাশে রেখে সবসময় ঘুমায়? ওরা সুস্থ, আপনি অসুস্থ। আমি একদম সুস্থ, তার প্রুফ নিশ্চয়ই সেদিন পেয়েছো। ব্রুকুসকে লজ্জায় আড়ষ্ট হয়ে গেল হৈমি, বলল। কি নির্লজ্জ, আমি ওসব নিয়ে বলেছি নাকি? আলতো এসে ঠোঁট এগিয়ে হৈমি ঠোঁটে চুমু খেল রুদ্র। হৈমি চোখ বুঝলো আচমকা। রুদ্র আলগোসি তার উষ্ণ বুকে মাথা রেখে বলল। কথা দিলাম, তোমার অনুমতি না নিয়ে আর ওসব খাবো না। বিস্মিত হয়ে চোখ খুলল হৈমি, বলল। এর মানে? যখনই খাবো তোমার অনুমতি নিয়ে খাবো। আমি কখনো অনুমতি দিব না। সেটা পরে দেখা যাবে। বলতে বলতে হৈমির বক্ষ বিভাজনে নাক ঘষতে শুরু করলো সে। সর্বাঙ্গ কেঁপে উঠল হৈমির, ছটফটে উঠল সে। শ্বাস রোধ করে বলল। আপনার ঘুম প্রয়োজন। তোমাকে প্রয়োজন। স্বামী স্ত্রী যখন একে অপরের খুশি রাখার চেষ্টা করে, পৃথিবীর সব সুখ যেন সে দম্পতির মধ্যে নিহিত থাকে। হৈমি জানে রুদ্র তাকে প্রয়োজন। রুদ্র জানে চঞ্চলা হৈমির হঠাৎ নিশ্চুপতা ভাঙাতে একমাত্র সেই পারে, তার ভালোবাসা দিয়ে। জীবনে কিছু ঝড় আসে, যে ঝড় সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আমরা মানুষটাকে টের পাই। এই ঝড় না এলে নতুন করে শুরুর কথা ভাবা হতো না। ভেজা চুল শুকিয়ে মাথার উপরে জটি করল হৈমি। গায়ে ওড়না জড়িয়ে তাকালো রুদ্রর দিকে। উল্টো হয়ে বেঘরে ঘুমোচ্ছে সে। কোমর অবধি কম্বলে ঢাকা, ধবধবে ফর্সা পেশিবহুল পিঠ দৃশ্যমান। সাদা চামড়ার থেকে লালচে দাগগুলো আচমকা খেয়াল হলো। লজ্জায় বুকটা ধক করে উঠল নিমিষেই। গালদয়ে রক্তিম আভা ভেসে উঠল। দূরে দূরে বুকে এগিয়ে এসে কম্বল টেনে পিঠ ঢেকে দিল সে। ঢোক গিরে নিজের দুহাত সম্মুখে রাখলো। নখগুলো তো ঠিকই আছে, কিঞ্চিত বিচলিত হলো। পরক্ষণেই মনে পড়লো গতকাল নখ কেটেছে সে, ফলশ্রুতিতে নখগুলো ধারালো ছিল। ইস, ভীষণ মায়া হলো তার। নিজেকেও অপরাধী লাগলো খুব। কিন্তু তারই বা কী করার ছিল। মুখটা ছোট হয়ে গেল খুব। মাথা নিচু করে ধীর পায়ে বেরিয়ে গেল রুম থেকে। সময় গড়িয়েছে অনেক। সকাল 10টা ছুঁই ছুঁই। সূচনা এসে দুবার ডেকে গেছে।
তাদের ঘুম ছাড়তে দেরি হওয়াতে দরজা খুলতে পারেনি। লজ্জা দ্বিধা নিয়ে চটজলতে নিচে নামলো সে। ছোট কাকি টিভি দেখছিলেন, তাকে দেখে সাউন্ড কমিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ঘুম ভাঙলো? বাহ, নতুন বউ কোথায় সাত সকালে উঠবে তা না, বেলা 10টায় ঘুম থেকে উঠছো। তাও যদি রুদ্রটা সুস্থ থাকতো। তাকে তো ঠিক সময়ে খাবার ওষুধ দিতে হবে। তুমি তো দেখি ভালো মন্দ কিছুই বোঝো না। আমতা আমতা করতে লাগলো হৈমি। ঠিক কী উত্তর দিবে খুঁজে পেল না। আশেপাশে নজর ঘোরাতে লাগলো সূচনাকে খুঁজতে, কিন্তু না, সে নেই। তাই দীর্ঘশ্বাস ছেড়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। ছোট কাকিকে বলে গেল, গত 2 দিন ঠিকভাবে ঘুম হয়নি তো, তাই আজ ঘুম ছাড়ছিল না। কাল থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব। ছোট চাচি রিনা মুখ ভেঙচি দিয়ে টিভির সাউন্ড বাড়ালো। হৈমি রুদ্রর জন্য খাবার বাড়লো, কিন্তু সেগুলো একা কিভাবে নিয়ে যাবে তার পক্ষে সম্ভব নয়। এবারের কাজের মহিলাটা কাজ ছেড়ে দিয়েছে, নতুন কাজের লোক এখন অবধি আনা হয়নি। চিন্তান্বিত হয়ে ডাইনিং থেকে বেরিয়ে ছোট কাকিকে জিজ্ঞেস করলো, কাকি ভাবি কোথায়? কেন? বিব্রত বোধ করলো হৈমি। কিছু না বলে পুনরায় চলে গেল ডাইনিংয়ে। সিদ্ধান্ত নিল একবার না পারুক 2বার বা 3বারে নিয়ে যাবে। এক হাতে ভাতের প্লেট, অন্য হাতে জগ নিয়ে বেরোতে ছোট কাকি ক্রোধের স্বরে বলল, তুমি তো খুব বেয়াদ্দপ মেয়ে। বড়রা প্রশ্ন করলে যে উত্তর দিতে হয় সেটাও জানো না। হতভম্ব হয়ে গেল হৈমি। ভেতর ঘর থেকে দাদিন বেরিয়ে এলো, চোখ মুখ কুঁচকে বড় গলায় বলল, ছোট বউ, আস্তে কথা বলো। তোমার তো দেখি ষাঁড়ের গলা, কখনো কমল না। শাশুড়ির কথা তেলে বেগুনে জ্বলে উঠল রিনা। চোখ কটমট করে বলল, কি বলবেন? আমার শাড়ির গলা? ভাতিজা বউয়ের সামনে এভাবে অপমান করলেন? আমি এখনই আপনার ছেলেকে ফোন করছি। বলতে বলতে নিজের ঘরে চলে গেল রিনা। হৈমি দাদিনের দিকে স্থির চোখে তাকিয়ে দাদিন বলল, শোন, ওর কথা ধরবি না। ওর স্বভাব একটু খারাপ আছে। আমার ছেলেটা এমন কোন পাপে খাস ঝগড়াটে বউ পেয়েছে উপরালাই জানে। বাসুরের ছেলে বউর সাথে কাল থেকে যা শুরু করেছে, নিজেই 2 ছেলের বউর সাথে যে এই মেয়ে কি করবে ভাবতে আমার প্রেসার বাড়ে। আচমকা ঠোঁট টিপে হাসল হৈমি, বলল, আমি রাগ করিনি দাদিন, আমি একটু চিন্তায় আছি তোমার নাতিকে নিয়ে। কাকির কথা ধরতে হলে তাকে নিয়ে ভাবতে হবে, কিন্তু আমার তো এখন তাকে নিয়ে ভাবার সময় নেই। মাথা দুলিয়ে হাসল দাদিন, বলল, বাহ, খুব বুদ্ধি খাটিয়ে কথা বলেছিস তো। হৈমি কিছুটা ঝুঁকে এলো দাদিনের দিকে, চুপি চুপি বলল, আমার মাথায় যে বুদ্ধি আছে এই কথা কি তুমিও বিশ্বাস করো না? শব্দ করে হেসে উঠল দাদিন। হৈমির চিবুক ছুঁয়ে বলল, আমার দাদুভাইয়ের চোখে কি যে সে সোনা ধরা দিয়েছে নাকি? আমি জানি তুই খাঁটি সোনা। প্রশংসা পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল হৈমি, বলল, আচ্ছা যাই, আমি ওনাকে আবার ঔষধ দিতে হবে। সোহান রোশানের সঙ্গে বাড়ির পেছনের ফাঁকা জায়গাটায় র্যাকেট খেলছিল সূচনা। হঠাৎ শাশুড়ির ফোন পেয়ে খেলা থেকে বিরতি নিল। হামিদা ভালো মন্দ জিজ্ঞেস করে বলল, আমাদের পাশের বাড়িতে এক ভাবি আছে, ওনার মেয়ের গত মাসে ছেলে হয়েছে শুনেছি। বাচ্চা ধরছিল না, অনেক চিকিৎসা করার পর অবশেষে ধরেছে। শেষ যে ডাক্তার দেখিয়েছে সেই ডাক্তারের ঠিকানা নিয়েছি, মাহিরের কাছে দিয়ে দিব। তুমি নিয়ে একদিন যেও ডাক্তারের কাছে। হামিদা থেকে এমন কথা শুনে আশ্চর্য হলো সূচনা। তীব্র রাগে শরীর কাঁপতে শুরু করলো। এই মুহূর্তে তার মনে হচ্ছে হামিদা খুব নিচু মনের একজন মানুষ। পরক্ষণে সে মাহেরের মা, এইটুকু মনে করে শান্ত হলো। ঢোক গিলে স্বাভাবিক গলায় বলল, আমার তো কোনো সমস্যা নেই মা, আমার বিয়ের বয়সও বেশি নয়, তাহলে কেন এসব করব? সমস্যা না থাকলে দুইবার ফলাফল শূন্য হতো। আমি যা বলছি তোমার ভালোর জন্য বলছি, ডাক্তার দেখাও। সূচনা নিজেকে সংযত করে কোনো রকমে বলল, আচ্ছা। মনে করে যেও আগামী কয়েক মাসে যেন সুখবর পাই আমি। আর হৈমিকে ফোন করলাম, ধরো না, ওকে বলো আমাকে ফোন দিতে। ফোন কেটে দিয়ে রুদ্ধশ্বাস ছাড়ল সূচনা। ভাইদের বলে চলে এলো বাড়ির ভিতরে। নিজে রুমে গিয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। ঘরমাক্ত কপাল দুহাতে মুছে ধীর স্থির হয়ে বসলো বিছানার এক পাশে। এরপর ফোন নিয়ে কল করলো মায়েরকে। ফোন রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে সে বলল, আপনি কোথায় মাহের? কলেজে কেন? এনি প্রবলেম? একটু আসতে পারবেন? কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? ডাক্তার দেখাতে যাব, আসার সময় মায়ের থেকে ডাক্তারের ঠিকানা নিয়ে আসবেন। মানে কিসের ডক্টর? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? মায়ের থেকে শুনে নেবেন। রাখছি।
কলটা কেটে দিল সূচনা। কিছু সময় পর মন শান্ত হলো তার। সহসা মনে হলো মায়েরকে এভাবে ফোন করে সে ঠিক করেনি, কিন্তু কি করবে সে? আচমকা নিজেকে পাগল পাগল লাগলো তার। বিয়ের 1 বছর পূর্ণ হয়নি তার আগেই তাকে বাচ্চা কেন হচ্ছে না? নিজের কোনো সমস্যা আছে কিনা সেজন্য ডক্টর দেখাতে হবে? এটাকে কি হিসাবে নেবে? অপমান নাকি তার ব্যর্থতা? রুদ্রকে নিজ হাতে খাইয়ে দিল হৈমি। রুদ্র পুরো সময়টা নির্নিমেষে হৈমির দিকেই তাকিয়েছিল। হৈমির মন কিঞ্চিত খারাপ, কারণ রুদ্রের মনের ভিতরে কি চলছে সে ঠিক কি নিয়ে চিন্তিত এই বিষয়ে কিছুই জানতে পারেনি সে। রুদ্র তাকে হয়তোবা বলবে এমন আভাস পাচ্ছে, কিন্তু কখন বলবে সে যার ধৈর্য ধরতে পারছে না। সে কতটা ব্যাকুল হয়ে আছে, অথচ রুদ্র তার দিকে তাকিয়ে শুধু মিটিমিটি হাসছে। গত রাতের কথা স্মরণ করে মনে মনে হাসছে রুদ্র। প্রগাঢ় ঘনিষ্ঠ মুহূর্তে হৈমি আবারও জব্দ করেছে তাকে। বাধ্য হয়ে বসে এসেছে সেও। স্ত্রীকে কথা দিয়েছে সে আর কখনোই নেশা করবে না, শুধু মাঝে মধ্যে তার অনুমতি নিয়ে 2-4টা সিগারেট খাবে। সে যেমন হৈমির বশ্যতা স্বীকার করেছে, হৈমিও তার বশ্যতা মেনে নিয়েছে, কিন্তু ভুল তো হয়ে গেল। হৈমি বা সে কোনো প্রকার সুরক্ষা ছাড়াই ঘনিষ্ঠ হয়েছে। সহসা বিছানা ছাড়ল রুদ্র। হৈমি ততক্ষণে নিজে চলে গেছে। সকালের খাবার খায়নি মেয়েটা, এখন নিশ্চয়ই খাবার খাবে। আর কিছু না ভেবে দেরি পায়ে পোশাক পরিবর্তন করলো সে। অসুস্থতার জন্য হাতে একটু সমস্যা হচ্ছিল, তবু সে রুম ছেড়ে বেরিয়ে আগে হৈমির খোঁজ করলো। ডাইনিং রুমে তখন হৈমি সবে খেতেই বসেছে। ছোট চাচি রোশানের জন্য পাস্তা বানাচ্ছে। রান্নাঘর আর ডাইনিং পাশাপাশি, কোনো দেয়াল নেই এই 2 ঘরের মধ্যেখানে। রান্নার পাশাপাশি মুখটা ভালোই চলছে রিনার। কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে, বুঝছো? বাড়ির বউরা এত সকালে ঘুম থেকে ওঠার বিষয়টা খুব খারাপ দেখায়। হৈমি মাথা নাড়িয়ে খেতে মনোযোগ দিল। এই ছোট চাচিকে মোটেই পছন্দ হচ্ছে না তার। রুদ্র অসুস্থ, তাদের সম্পর্কটাও অনেকটা নড়বড়ে। রুদ্রর অসুস্থতায় একটা জিনিস সে খুব ভালো করে অনুভব করেছে, তা হলো রুদ্রকে খুব ভালোবাসে সে। 2 দিন তার বুকের ভেতরে কি চলছে একমাত্র সেই জানে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়েছে। বাবা মারা যাওয়ার পর মায়ের সেই করুণ মুখ মনে পড়ছে বারবার। মস্তিষ্কে চাপ এসেছে খুব। মনে সবসময় একটি কথায় ঘুরপাক খেয়েছে, তার বাবা চলে যাওয়ার পর মা তাকে আর ভাইকে আঁকড়ে বেঁচেছে। কিন্তু রুদ্রর কিছু হলে সে কি আঁকড়ে বাঁচবে? তার ছোট্ট হৃদয়তে শুধু ওই মানুষটারই বিচরণ। তার শরীর মন জুড়ে রুদ্র ছাড়া আর কিচ্ছু নেই। সে খুব আবেগী মেয়ে। ভালোবাসার মানুষ ছাড়া বেঁচে থাকা তার পক্ষে প্রায় অসম্ভব। যার অসুস্থতাতেই তার বুকে খুব ব্যথা হয়েছে, তাকে হারানোর যন্ত্রণা কতখানি ভয়ানক হতে পারে ভাবতেই গা শিউরে ওঠে হৈমির। কথায় বলে মানুষ থেকে শেখে। রুদ্র হঠাৎ অসুস্থতাও তাকে গড়ে পিঠে নিল। আজ এ বাড়িতে যে যা খুশি বলুক কিচ্ছু গায়ে লাগছে না, তার কেবল রুদ্রকেই চাই। সে রুদ্রর সঙ্গে থাকতে পারছে, রুদ্রকে ভালোবাসতে পারছে। রুদ্রর ভালোবাসা দেহে মনে জড়াচ্ছে। এত সুখে ছোট চাচির কিছু তিক্ত কথা গায়ে মাখানোর মতো ভুল সে কেন করবে? এই ভুল সে করবে না। উনি যা খুশি বলুক, এক কানে ঢুকিয়ে আরেক কানে বের করে দিবে। রিনা একা একাই বক বক করে গেল। হৈমি কিছু বলছে না বলে বিরক্ত হলো। মেয়েটা কি এতই ছোট অবুঝ যে তার কথায় একটুও কষ্ট পাচ্ছে না? কষ্ট না পাক, চাচি শাশুড়ির উপরে রাগ তো করতেই পারে। রিনা আচমকা কেসে উঠল, বলল, হৈমি, 1 গ্লাস পানি দাও তো। রিনা কাশছে এই দেখে তরিত গ্লাসে পানি ভরে নিল হৈমি, কিন্তু রিনা তার থেকে গ্লাস না নিয়ে সহসা গর্জন ছাড়ল। এই তোমার শিক্ষা? আমি তোমার চেয়ে বয়সে কত বড় জানো? বাম হাতে পানি দিচ্ছ, ছি ছি, কি ধরনের বেয়াদ্দব তুমি! তোমার মা কি তোমায় কিছু শিখিয়ে শ্বশুর বাড়ি পাঠায়নি? ও, শিখিয়ে পাঠাবে কিভাবে? তার আগেই তো ভেগেছে। উষ্ণ পোকা মেয়ে কোথাকার! হৈমির হাতটা কেঁপে উঠল, 2 চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রুও গড়ালো। ডাইনিং রুমের দরজার বাইরে শক্ত মুখে দাঁড়ানো রুদ্র আচমকা সে ডাকল। হৈমি। চমকে উঠল হৈমি, চমকালো রিনাও। চপ্পল পায়ে রুদ্রের সামনে এসে দুঃখী মুখে বলল, ও বাবা, তুমি উঠে এলে কেন? কিছু লাগবে? আমি পাঠাচ্ছি। কি লাগবে বলো? ভ্রুকুচকে ছোট কাকির মুখের দিকে তাকিয়ে রইল রুদ্র। কয়েক পল পর গম্ভীর হয়ে হৈমিকে ইশারায় দেখিয়ে বলল, ওকে কি যেন বলেছিলেন? আর বলো না, ওই হৈমি কিছুই বোঝে না। জানো কি করছে? বা হাতে পানি খেতে দিয়েছে আমাকে। বুঝো কি বিয়াদ্দবি কাণ্ড! এমন কেউ করে? আর যদি আমার জায়গায় বাইরের কেউ থাকতো, কি অপমানটাই না হতে বলো? তাই একটু শাসন করলাম। ভ্রু উঁচিয়ে রুদ্র বলল, ও আচ্ছা। এরপর হৈমিকে শক্ত কণ্ঠে ডাকল,
হৈমি, কেঁপে উঠল হৈমি। রিনা ভীষণ খুশি হলো। রুদ্র যেই ছেলে নিশ্চিতই বেয়াদবির জন্য হৈমিকে বকবে, তার কাছে সরিয়ে বলতে বলবে, মনে মনে সব কল্পনা করতে করতেই হৈমি এসে তার পাশে দাঁড়ালো আর রুদ্রর সামনে। হৈমির টলমলো চোখ দুটোতে কঠিন চোখে দেখে নিল রুদ্র। এরপর চোখ নামালো হৈমির হাতের দিকে। ডান হাত এঁটো, বাঁ হাতে পানির গ্লাস। এই দৃশ্য দেখে তার চল দেওয়া শক্ত হলো। দাঁতের দাঁত চেপে প্রশ্ন করলো, আর কখনো এটো হাতে কাউকে কিছু দেবে? আচমকা হৈমির চোখ বেয়ে আরো দুফোঁটা অশ্রু গড়ালো। রুদ্র রাগ আরো তীব্র হলো। সে পুনরায় চিবিয়ে চিবিয়ে বলল, যাও খেতে বসো। কিছু বলতে উদ্যত হয়েও চুপ করে গেল হৈমি। আজ 2 দিন হলো সে প্রাণ খুলে কথা বলে না, বলতে পারে না। এখনো বলতে ইচ্ছে করলো না। মাথা নিচু করে চুপচাপ চলে গেল খেতে। রুদ্র ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। রিনার হাসি হাসি মুখে কঠিন দৃষ্টি নিক্ষেপ করলো। কিঞ্চিত দমে গেল রিনা, বলল, আমি যাই, পাস্তা বানাচ্ছি রোশানের জন্য। রুদ্র সে কথায় গুরুত্ব না দিয়ে কিছু মনে করার ভঙ্গি করলো। তর্জনে দিয়ে কপাল চুলকে বলল, কি যেন বলছিলেন? আমার বউ বেয়াদব, ইচড়ে পাকা। হকচকিয়ে গেল রিনা। চমকে তাকালো হৈমি। রুদ্র বুক ফুলিয়ে দাঁড়িয়ে কাট কাট গলায় বলল, আমার বউ সত্যিই ইচড়ে পাকা। ঠিক এজন্যই আপনার অসুবিধার কথা ভেবে সে নিজের আধ খাওয়া খাবার রেখে এটো হাতে আপনাকে পানি দিয়ে উপকার করতে চেয়েছে। সে যদি ইচড়ে পাকা না হতো তাহলে এটা না করে নিজে পেট পুড়ে খেতে ব্যস্ত থাকতো। কারণ সামান্য কাশিতে মানুষ নিজেই পানি ভরে খেতে পারে, এটা আহামরি সমস্যা না। দমে গেল রিনা। হৈমির চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা পানির ধারা। রুদ্র এত সহজে ছাড়ার পাত্র নয়, তাই আরো কঠিন হয়ে রিনাকে বলল, আমার বউ যদি বেয়াদব হতো ছোট কাকি, তাহলে আপনি খানিক পূর্বে যেসব কথা বলেছিলেন তার যোগ্য জবাব দিত। কারণ সে কারো সঙ্গে ভেগে যায়নি, আমি তাকে বাধ্য করেছি আমার বউ হতে। হতবাক হয়ে তাকিয়ে রইল রিনা। ঢোক গিলল ঘন ঘন। মনে মনে তীব্র বিদ্বেষে ফেটে পড়ল সে। রুদ্র খোঁচা দিয়ে আবারও বলল, ভাগ্যিস দাদিনের মতো কপাল আপনাদের হয়নি। আর ছোট ছেলের বউয়ের মতো আমার বউটা বেয়াদব হলে আপনাদের কপাল পুড়ত। চোখ দুটো বড় বড় করে ফেলল রিনা। চাপা আর্তনাতে বলল, রুদ্র, বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে হৈমির দিকে তাকালো রুদ্র। বলল, 10 মিনিটের জন্য বেরোচ্ছি। রুদ্র চলে যেতে উদ্যত হলো। দুপা বাড়িও পেছন দিকে ফিরল। হৈমির উৎকণ্ঠিত মুখ দেখে দীর্ঘ কণ্ঠে বলল, প্রয়োজনেই যাচ্ছি। আচ্ছন্ন মনে রুমে বসে হৈমি। দু চোখ জুড়ে ভাসছে রুদ্র মুখায়বব। একটা মানুষের কত রূপ হয়? মস্তিষ্ক জুড়ে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। এই নিয়ে রুদ্র কটা রূপের সঙ্গে পরিচয় ঘটল তার, হিসেব কষতে ইচ্ছে করলো না। শুধু হৃদয় জুড়ে দোলনে অনুভব করলো। এই মুহূর্তে সে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী স্ত্রী। শ্বশুরবাড়ির ঝুট ঝামেলা সম্পর্কে আগেই শুনেছে, চোখের সামনেই প্রথম দেখল। পাশাপাশি নিজের স্বামী নামক মানুষটার আরও একটি রূপের পরিচয়ও পেল। রুদ্র তার সঙ্গে যাই করুক না কেন, সেসব তার হৃদয়ে কতটুকু নেড়েছে জানে না। তবে আজকের ঘটনাটি তার সমস্ত হৃদয়ে নারী এক রুদ্রর বশীভূত হয়ে গেল। পৃথিবীর প্রত্যেকটা মেয়েই বোধহয় চায় তার জীবনসঙ্গী এভাবেই পাশে থাকুক, পারিবারিক যাবতীয় সমস্যার পাশে থেকে এভাবেই মোকাবেলা করুক। শ্বশুরবাড়িতে একটা মেয়ের জন্য এর চেয়ে বড় সাপোর্ট আর কিছুই হতে পারে না। হৈমিকে আচ্ছন্নরূপে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকাল রুদ্র। মৃদু কেশে এগিয়ে এসে বলল, কি ব্যাপার, কোথায় ভাসছো? এই নাও, এখান থেকে একটা খেয়ে নাও দ্রুত। চমকে উঠল হৈমি। পিটপিট করে তাকালো রুদ্রর গম্ভীর মুখটায়। রুদ্র ইশারায় তার হাতের দিকে তাকাতে বলল। সেদিকে তাকিয়ে ঢোক গিলল হৈমি। বিতৃষ্ণা জাগলো খুব। অসহায় চোখে তাকিয়ে রইল কয়েক পল। রুদ্র নিঃশব্দে তার পাশে বসলো। নিঃশ্বাস ছেড়ে বলল, শরীরটা ভালো লাগছে না, এটা খেয়ে এসে আমার পাশে কিছুক্ষণ বসো। নড়ে চড়ে উঠে দাঁড়ালো হৈমি। রুদ্র শরীর খারাপ লাগছে আর কিছু ভাবতে পারল না। বিচলিত ভঙ্গিতে একটি কন্ট্রাসেপটিক পিল নিয়ে ছুটে গেল নিচে। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ফেলে বালিশের পিঠ ঠেকিয়ে বসল। অপেক্ষা করতে লাগলো হৈমি ফিরে আসার। চঞ্চলিত পায়ে প্রায় হুঁশ জ্ঞান হারিয়ে ডাইনিং রুমে যাচ্ছিল হৈমি। আচমকা ছোট্ট কাকির কাঁধের সঙ্গে ধাক্কা খেলো। ছোট্ট দেহটা টনটন করে উঠল। দু চোখ উপচে বেরিয়ে এলো নোনা পানির ধারা। ছোট চাচিও আচমকা ধাক্কা খাওয়াতে বেশ ব্যথা পেল। চেঁচিয়ে উঠল হিংস্রভাবে, বলল, এই মেয়ে, এই চোখের মাথা খেয়েছো নাকি? ও মা গো, আমার কাজ তো বুঝি আর নেই। সর্বনাশী মেয়ে, আমার কি সর্বনাশটাই করলো। বুকের বাঁ পাশে হাত রেখে কাঁচতে লাগলো হৈমি। কি ভয়াবহ আঘাত পেয়েছে শুধুমাত্র সেই জানে।
উচ্চ শব্দে না কেঁদে শুধু ফুফাতে লাগলো। ছোট কাকি তেলে বেগুনে জ্বলে উঠে কিছুক্ষণ বকাবকি করে চলে গেল। হৈমির মাথাটা ভন ভন করছে। হঠাৎ খেয়াল করলো তার হাতে থাকা ট্যাবলেটটা নেই। কোথায় পড়লো? আশেপাশে উদ্ভ্রান্তের মতো খোঁজাখুঁজি করলো, কিছুক্ষণ পেল না। বাম পাশের কাঁধ থেকে বুক পর্যন্ত ব্যথায় অসহ্য হয়ে ফিরে গেল রুমে। রুদ্র কিছু বুঝে ওঠার আগেই হৈমি তার পাশে গিয়ে বসলো। ডুকরে উঠল আচমকা। রুদ্র হতভম্ব হয়ে পলক ফেললো, কিঞ্চিত বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? খাচ্ছ কেন? কি হলো? ঠোঁট উল্টে হৈমি ঘটনাটা বলল। রুদ্র সহসা দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে কতবার বলেছি ধীরে সুস্থে হাঁটবে, ধীরে সুস্থে কথা বলবে। রুদ্রর এমন কথায় হৈমির কান্নার বেগ বাড়ল। রুদ্র খেয়াল করলো হৈমির শরীর মৃদু কাঁপছে। একটি হাত বুকের বাঁ পাশে নরম স্থানে চেপে ধরেছে। শ্বাস রোধ হয়ে এলো তার। ঢোক গিলে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, বেশি ব্যথা পেয়েছো? হৈমি ক্রন্দনরত কণ্ঠে বলল, মনে হচ্ছে লোহার সাথে বাড়ি খেয়েছি, হাতটাও নাড়াতে পারছি না। ধীরে ধীরে এগিয়ে এলো রুদ্র। থমথমে মুখে হাত বাড়িয়ে হৈমির বাঁ হাতটা ধরলো। উপর নিচ হাতটা ওঠানামা করতে নিলেই মৃদু আর্তনাদ করলো হৈমি। রুদ্র সেসবে পাত্তা না দিয়ে বেশ কয়েকবার জোরপূর্বক হাতটা নাড়াচাড়া করলো, বলল, ঠিক আছে, সেরে যাবে। এরপর যেন এত ছটফট না করো। ধীরে সুস্থে হাঁটবে, ধীরে সুস্থে কথা বলবে, দেখবে অঘটন ঘটবে না। হৈমি খেপে গিয়ে বলল, আমি ঠিকভাবেই গিয়েছিলাম। ওকে ওকে, কুল। স্যারেন্ডারের ভঙ্গিতে কথাটা বলে হৈমির দুগালে নোনা পানি মুছে দিল রুদ্র। হৈমি কিঞ্চিত শান্ত হলো। থমথমে সুরে জিজ্ঞেস করলো, আপনার কেমন লাগছে? ভ্রু কুচকালো রুদ্র। বার কয়েক চোখের পলক ফেলে আচমকা হেসে ফেলল। হাসতে হাসতে মুখে ডান হাতটা হালকা চেপে ধরে বলল, কেমন আর লাগবে? থম্বাটা হাসি আটকেছিলাম। ছোট কাকি আর তুমি মিলে যে কাণ্ডটা ঘটিয়েছ, এরপর আমার আর কেমন লাগবে? রুদ্র আচমকা হাসি দেখে হৈমির ব্যথাহত মনে আরো দ্বিগুণ ব্যথা লাগলো। চোখ কটমাট করে রাগে ফুঁসতে লাগলো সে। রুদ্র হাসি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বলল, আমার বউয়ের যেমন শুকনো পথে আছাড় খাওয়ার অভ্যেস, ছোট কাকার বউয়ের তেমন সোজা পথে হাঁটতে গেলে ঝগড়া করার অভ্যেস। দুজন ভিন্ন প্রজাতির পাগল একসাথে হলে এমন ঘটনা তো ঘটবেই। চোখ বড় বড় করে মুখ হা করে ফেলল হৈমি। তার রক্তলাল মুখটা যেন কাঁপছে। তীরতিরিয়ে কাঁপতে থাকা ঠোঁট জোড়ায় নজর পড়তে রুদ্র কেসে উঠল। আলগোছে বিছানা থেকে উঠে গিয়ে দরজা আটকে দিল সে। নিঃশব্দে পুনরায় বিছানায় এসে হৈমিকে কাছে টেনে নিল। কানের কাছে ঠোঁট নিয়ে ফিস ফিস করে বলল, রাগছো বেশ, ঠোঁট কাঁপাচ্ছ কেন? হৈমি নড়ে চড়ে সরে যেতে চাইল, কিন্তু রুদ্রর বাঁধন থেকে সরে যাওয়া কি এতই সহজ? একদমই নয়। বেচারি সরতে পারল না, বরং জব্দ হলো বলিষ্ঠ দেহের নিবিড় আলিঙ্গনে। তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁট জোড়া সিক্ত হলো স্থূল ঠোঁটের উত্তাপে। দীর্ঘ সময় নরম ঠোঁটে প্রণয় বর্ষণে ভিজল রুদ্র। বক্ষতলে ছটফটানো দেহের ভাঁজে শরীর ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিল সে। ধীরে ধীরে দোয়াতে আগলে ধরল হৈমি। টের পেয়ে তৃপ্তি ভরে হাসল রুদ্র। মাথা তুলে লাজুক মুখটা দেখে হাত বাড়িয়ে আদর করলো। কপাল সে উত্তপ্ত শ্বাস ছাড়তে ছাড়তে বলল, ভাগ্যিস তুমি ছিলে। কাঁপা কাঁপা স্বরে হৈমি বলল, ভাগ্যিস কেন? নিজের বাঁধন থেকে হৈমিকে মুক্ত করে পাশের বালিশে মাথা রাখল রুদ্র। চোখ বুজে নির্লিপ্ত স্বরে বলল, ওই দিনের পর একমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি নিজেকে কিছু করিনি। এতকাল সূচনার মুখের দিকে তাকিয়ে বেঁচেছি। সব সময় মনে হয়েছে আমার কিছু হলে ওর কি হবে, ওকে কে আগলে রাখবে। আজ ওকে আগলানোর জন্য আমি ছাড়াও সঠিক মানুষ রয়েছে, কিন্তু আমি নির্ভর হতে পারিনি। এই পৃথিবীটা খুবই নিষ্ঠুর, তার নিষ্ঠুরতা সহ্য আমাকে করতেই হবে। শুধু আফসোস রয়ে গেল কিছু মানুষকে শিক্ষা দিতে পারলাম না বলে। অবাক চোখে তাকিয়ে হৈমি বলল, কাকে শিক্ষা দিতে পারলেন না? যিনি আমাকে জন্ম দিয়েছে। আতকে উঠল হৈমি। ঢোক গিলে নিয়ে বলল, কিভাবে? নিজেকে শেষ করে। আতঙ্কিত হয়ে হাত বাড়িয়ে রুদ্র ঠোঁট চেপে ধরল হৈমি। রুদ্র সে হাতের তলায় সন্তর্পণে চুমুক ছিল চোখ বুঝে। কয়েক পল পর মুখ সরিয়ে বলল, পারবো না তো, এতদিন পারিনি বোনের জন্য, এখন পারবো না বউয়ের জন্য। হৈমির চোখ দুটো টলমলো করছিল। সেই টলমলো চোখে নির্নিমিষে তাকিয়ে রুদ্র বলল, সেদিন রাতে হসপিটালে ওই মহিলার মুখোমুখি হয়েছিলাম আমি, বহু বছর পর। তরিত বেগে উঠে বসলো হৈমি। গায়ে ওড়না জড়িয়ে বিচলিত মুখে তাকালো রুদ্রর দিকে, যেন আরও কিছু শুনতে চায়, আর অনেক কিছু জানতে আগ্রহী সে। তার আগ্রহ বুঝল রুদ্র।
টান টান হয়ে শুয়ে চোখ বুজল নিবিড়ভাবে। হৈমি ঘন ঘন চোখের পলক ফেলল। রুদ্র অত্যন্ত গম্ভীরভাবে নিজের সঙ্গিনীকে বলতে লাগলো তার জীবনে সুপ্ত থাকা পীড়াদায়ক কথাগুলো। এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু অবলম্বন করে বাঁচি। যার জীবনে অবলম্বন করার মতো কিছুই থাকে না, সে আত্মহত্যার পথ বেছে নেয়। হৈমির মুখ ফ্যাকাশে হয়ে গেল। রুদ্র সহসা শোয়া থেকে উঠে দাঁড়ালো। দৃঢ়ভাবে পা ফেলে এগিয়ে গেল বুক শেলফের সামনে। অগণিত বইয়ের ভিতর থেকে নির্দিষ্ট একটি বই বের করলো সে। সেই বইয়ের ভাঁজে থাকা বহু পুরনো দিনের একটি ছবি বের করলো। থম মেরে দৃষ্টিপাত করলো ছবিতে জলজল করা 4টে মুখকে। এরপর সন্তর্পণে বইটা রেখে হৈমির পাশে এসে বসলো। দুহাতে ছবিটা ধরে পলকহীন তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, জানো হৈমি, মানুষের জীবনে কিছু অতীত অভিশাপ হয়। ভরাট কণ্ঠস্বরে রুদ্রর সঙ্গে পরিচিত হলো। কাপা কণ্ঠে রুদ্রর সঙ্গে পরিচিত ছিল না হৈমি। ফলে রুদ্রর কম্পিত কণ্ঠে বুক কেঁপে উঠল তার। ঢোক গেলে রুদ্রর দিকে অসহায় ভঙ্গিতে তাকালো সে। রুদ্র দৃষ্টি হাতে থাকা ফ্যামিলি ফটোতে স্থির শ্বাসরোধ করা কণ্ঠে সে পুনরায় বলল, আমরা কতটা সুখী ছিলাম, এই ছবিটাই তার জলজান্ত প্রমাণ। রুদ্রর থেকে দৃষ্টি সরিয়ে এবার ছবিটার দিকে তাকালো হৈমি। রুদ্রর বাবার সামনে 4-5 বছর বয়সী একটি ছেলে দাঁড়ানো। তার পাশে দাঁড়ানো হলুদ রঙের শাড়ি পরিহিত সুন্দরী এক নারী। সেই নারীটির কোলে ধবধবে ফর্সা গোলুমুলো একটি বাচ্চা, পরনে হালকা গোলাপি রঙের ফ্রক। বোঝার বাকি নেই এরা কারা। হৈমির এত ভালো লাগলো যে খপ করে রুদ্রর হাত থেকে ছবিটা নিয়ে নিল। এরপর চোখ ভরে দেখতে লাগলো রুদ্রকে। অনেকটা সময় পর 4 জনকেই মুগ্ধ চোখে পলকহীন দেখতেই থাকলো। তার সে চাহনি দেখে তাচ্ছিল্যের হাসি হাসল রুদ্র। বলল, এই সুখী পরিবারটা ধ্বংস হয়ে গেছে হৈমি। ধ্বংস করা হয়েছে শুধু এই পরিবারটাকে নয়, আমাদের বর্তমান আর ভবিষ্যৎকেও। আমার জীবনের জঘন্য অতীত এই মহিলা, আমার জন্মদাত্রী। আর এই অতীতটাই আমার জন্য অভিশাপ। দিন শেষে এই অতীত স্মৃতি আমাকে তিলে তিলে ক্ষয় করে দেয়। আমি সহ্য করতে পারি না, আমার ধৈর্য শক্তি হারিয়ে যায়। ছলো ছলো চোখে তাকালো হৈমি। রুদ্রর করুণ মুখ তার বুকে আঘাত করলো। রুদ্র অসহনীয় স্বরে বলতে লাগলো, আমাদের পরিবারে সবকিছুই পরিপূর্ণ ছিল, কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু এত সুখ বাবার সহ্য হলো না। সে বরাবরই বিজনেস পাগল ছিল। হঠাৎ করে একদিন আমরা জানতে পারি বিদেশের এক কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাবা। এবার দেশে নয় বিদেশেও বিজনেস করবে তিনি। বাংলাদেশে বড় কাকা ছোট কাকা সামলাবে, আর সে বিদেশের এক নামকরা কোম্পানিতে যোগ দেবেন। ধীরে ধীরে সেখানে স্থায়ী হওয়ারও চেষ্টা করবেন। আরও কত কি প্ল্যান। তখন আমি খুব ছোট, শুধু মনে আছে এটা নিয়ে বাবার সঙ্গে এই মহিলার ঝগড়া হয়েছিল। বাবা বিদেশে যাক সে চায়নি। কয়েক মাস পর এক প্রকার জোর করে আমাদের রেখে বাবা চলে গেল। আর এই মহিলা রাগ করে আমাকে আর বোনকে নিয়ে চলে গেল বাপের বাড়ি। বাবার সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিল। 1 মাস পর বড় কাকা গেলেন আমাদের আনতে। আমার নানার জোড়াজড়িতে উনি এলেন এ বাড়িতে। এরপর সময়গুলো কিভাবে গেছে আমার ঠিকঠাক মনে নেই, কিন্তু 7 মাস যখন বড় কাকার গর্ভে এলো, শেষ 4 মাস বড় কাকি বাবার বাড়ি ছিল। সেই সময়গুলো অনেক কিছুই মনে আছে, আজও মনে পড়ে। কখনো সকালে ঘুম ভাঙলে, কখনো মাঝরাত্রে। এই পর্যন্ত বলেই চোখ খিচিয়ে ফেলল রুদ্র। আচমকা তার একটি বাহু চেপে ধরল হৈমি। সেখানে মাথা টেকিয়ে বাঁ হাতে ছবিটা ধরে ঘন ঘন শ্বাস ফেলল সে। বলল, পুরোটা শেষ করুন প্লিজ। আমি জানতে চাই, আম্মু বলেছে মনের ভেতর খুব কষ্টের কিছু জমানো থাকলে সেগুলো যদি বিশ্বস্ত কাউকে শেয়ার করেন মন হালকা হয়। বুকের ওপর 100 মন বোঝা থাকলেও তার ওজন 0 হয়ে যায়। ঘন ঘন শ্বাস ফেলল রুদ্র। দুহাত শক্ত মুঠোবন্দি করে চোখ বুঝল। মনে পড়ে গেল সেই সব ঘৃণ্যতম দৃশ্য। হৈমি তার স্ত্রী। সেই সব দৃশ্য এত বছর কারোর সাথে শেয়ার করতে পারেনি। সে ঘটনাগুলো কাউকে জানাতে পারেনি। বুকের ভেতরে তীব্র ক্রোধ জমতে জমতে পাহাড় হয়ে গেছে, যা কোনোদিন ভাঙা সম্ভব না। ঘৃণার মাত্রা এতটাই বেশি যে ওই দুজন মানুষের মৃতদেহ দেখতেও গা গুলিয়ে উঠবে তার। যতটা ঘৃণা করলে জন্মদাত্রীর মুখে থুতু দেওয়া যায়, ঠিক ততটাই ঘৃণা করে রুদ্র। সেই ঘৃণা থেকে নিজের সঙ্গিনীকে বলল তার জন্মদাত্রী তার বড় চাচার পরকীয়ার গল্প। আশ্চর্য হলো সত্যি ওই ছোট্ট বয়সে রুদ্র ঠিক কী কী ঘটনার সাক্ষী হয়েছে। শেষ পর্যন্ত ওই দুজন মানুষ পরিবারের সকলের মুখে চুনকালি মেখে 4টে সন্তানকে মা বাবা ছাড়া করেছে। এসব ভাবতে তীব্র ঘৃণাক্রোধে চোখ উপচে পানি বেরিয়ে এলো হৈমির।
রৌদ্র, সূচনা, রাদীপ, সাদমান সবার জন্য বুকটা হু হু করে উঠল তার। তার মনের অবস্থা টের পেয়ে হাত বাড়িয়ে তাকে বুকে টেনে নিল রুদ্র। রুদ্রর বুকে মুখ গুজে সহসা ডুকরে উঠল হৈমি। অজান্তেই রুদ্রর চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো। থমথমে কণ্ঠে সে বলল, বাবার টাকার পেছনে দৌড়ালো, আর উনি দৌড়ালেন যৌবনের উন্মেষ পেতে। এই দুটোই কি মানব জীবনে সব? তাই যদি হয়ে থাকে, মানুষ কেন বংশবৃদ্ধি করে? কি দরকার ছিল ওনাদের আমাকে আর সূচনাকে পৃথিবীতে আনার? বাবার উপর অভিমান কাজ করলেও কখনো ঘৃণা কাজ করে না, কারণ বাবা পাপ করেনি, আর উনি পাপ করেছে, মস্ত বড় পাপ, যার ক্ষমা ইহুকাল পরকাল কোনো কালেই নেই। ক্ষণকাল থেমে আবারও বলল, ভালোবাসাহীন পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখা খুব কঠিন। বাবার ভালোবাসা আমি বুঝতে পারি না। সে দায়িত্ব পালনে ত্রুটি রাখেনি, কিন্তু ভালোবাসায় বিরাট ত্রুটি রেখেছে। যিনি জন্ম দিলেন তিনি তো ছুঁড়েই ফেললেন। দাদিন ভালোবাসে আমায়, কিন্তু সেই ভালোবাসা আমার পর্যাপ্ত লাগে না, কারণ তিনি আজও আমাদের চেয়ে বড় কাকাকে বেশি ভালোবাসেন। দাদির বেস্ট মা হৈমি। ছেলে এত বড় অপরাধ করার পরও সুযোগ পেলেই লুকিয়ে লুকিয়ে ছেলের খোঁজ নেন। বিস্ময়ে শরীর শিউরে উঠল হৈমি। রুদ্র বাহু আরো শক্ত করে চেপে ধরল। রুদ্র বাঁকা হেসে বলল, এই বাড়ির খানায় খানায় কি ঘটে সব আমি জানি হৈমি। এই বাড়ির মানুষগুলোর মন বইয়ের পাতার মতন পড়তে পারি। একটা সময় আমি সবার কাছে নিঃস্বার্থ ভালোবাসা খুঁজতাম, কিন্তু পেতাম না। সূচনাকে আগলে মানুষ করতে যেয়ে নিজেকে আগলানোর মানুষ খুঁজতাম। বড্ড দিশাহীন লাগতো তখন। সপ্তাহে একবার বাবা ফোন করে খোঁজ নিতেন। দাদিন 3 বেলা খেয়েছি কিনা, ঠিক সময় স্কুলে গিয়েছি কিনা খোঁজ নিতেন। সূচনাকে বুকে নিয়ে ঘুমাতে গিয়ে আমাকে পিঠে রাখতেন। আমার ছোট্ট মস্তিষ্কে বাচ্চামো ভাবনা জাগতো, একটা মানুষের দুটো বুক কেন থাকে না? দাতিনের দুটো বুক থাকলে সূচনার মতো আমিও নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। থরথর করে কাঁপতে লাগলো হৈমি। বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চাইল তার। অসহনীয় হয়ে হাঁটু ভর করে রুদ্রর গাল দুটো কাপা হাতে স্পর্শ করলো। এরপর চট করে রুদ্রের মাথাটা নিজের বুকে চেপে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। হতভম্ব হয়ে গেল রুদ্র। দোয়াতে হৈমির পিঠ জড়িয়ে শান্ত গলায় বলল, এই মেয়ে, এভাবে কাঁদছো কেন? চুপ চুপ। আরে বাবা, আমি সূচনার জন্য এইটুকু স্যাক্রিফাইস করেছি। ও তো খুব ছোট ছিল, এইটুকুন দুধের শিশু। হৈমির কান্না থামার নাম নেই। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল। ছোট্ট শরীরটা গভীরভাবে জড়িয়ে নিয়ে দীর্ঘ স্বরে বলল, আমার কষ্টে যার চোখে এত পানি ঝরে, সে নিশ্চয়ই নিঃস্বার্থভাবে আমায় ভালোবাসে। কাঁদতে কাঁদতে হেসকি তুলে হৈমি বলল, আমি আপনাকে খুব ভালোবাসি, এর চেয়েও বেশি ভালোবাসবো। খুব আগলে রাখবো আপনাকে, আর কোনো কষ্ট পেতে দিব না, কখনোই না। আমি এটাই চাই হৈমি, তুমি আমাকে ভালোবাসো, এতটা ভালোবাসো যেন আমি সব দুঃখ কষ্ট ভুলে এক তোমাতে বিভোর থাকি। তুমি শুধুমাত্র আমাকেই ভালোবাসো, শুধুমাত্র আমার জন্য বাঁচো। আমার আর তোমার মাঝখানে একটি পিঁপড়াকেও সহ্য করতে পারবো না হৈমি। তুমি আমার শেষ অবলম্বন। তুমি পারবে না আমাকে তোমার শেষ এবং একমাত্র অবলম্বন করে বাঁচতে? উন্মাদের মতো মাথা নাড়ালো হৈমি। বলল, পারবো, আমাকে পারতেই হবে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে হৈমির বুকে চুমু খেল রুদ্র। ক্ষীণ স্বরে বলল, বিশ্বাস করবে কিনা জানি না, দিন শেষে তুমি আমার হাসির কারণ। সহসা থেমে গেল রুদ্র। হৈমি চমকে তার মুখের দিকে তাকালো। আকুতি স্বরে বলল, বলুন। চোখের ভাষাতে পুরোটা বোঝালো, মুখ ফুটে উচ্চারণ করল না রুদ্র হৈমিকে ঠিক কতটা ভালোবাসে। বরং জগতের সকল গম্ভীরতা মুখে টেনে ভরাট স্বরে বলল, এক গ্লাস ঠান্ডা পানি আনো, পিপাসা লেগেছে। চোখ দুটো ছোট ছোট করে রুদ্রের বুকের বাঁ পাশে হাত রাখলো হৈমি। বলল, বলুন না কতটা ভালোবাসেন আমায়। হৈমির হাতের উপর সন্তর্পণে হাত চেপে ধরল রুদ্র। কিঞ্চিত মাথা নুইয়ে বলল, বলতে পারি না, বোঝাতে পারি। আমি তো বুঝি না, আমাকে বলে বুঝান। ভালোবাসা বলার জিনিস নয় মিসেস। আমি অনুভবও করি না। বাঁকা হাসলো রুদ্র। বলল, বোঝো কি বোঝো না তা তো সময়ই বলে দেয়। তবুও বলবেন না? কপট রাগ দেখালো হৈমি। রুদ্র মাথা নাড়িয়ে না বুঝিয়ে দুম করে শুয়ে পড়ল। আদেশ বাক্যে বলল, আর কোনো কথা নয়, যা বলেছি চুপচাপ তাই করো, যাও। সূচনা শাহেদের বিবাহবার্ষিকী আজ। খানবাড়িতে ছোটখাটো আয়োজন করা হয়েছে। 1 বছর বেড রেস্ট থাকার কথা রুদ্রর, অথচ সে 7 সকালে ঢাকায় গেছে। ফিরতে রাত হবে।
এদিকে বোনের ম্যারেজ ডে, তাই শেখ বাড়ি থেকে হৈমি, সোহান, রোশান এবং সাদমান এসেছে। রুদ্র না আসাতে ভারী অভিমান করলো সূচনা। সেই অভিমান ভাঙতে হৈমি ভিডিও কল করলো রুদ্রকে। ভাই বোনের ভিডিও কলে তার জরুরি কাজের বিষয়ে অবগত করলো। এতে বোঝ আসলো সূচনার সঙ্গে কথা শেষে রুদ্র হৈমিকে বলল সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যেতে। হৈমি আতকে ওঠা কণ্ঠে বলল, আম্মু আজ থেকে যেতে বলেছে। রুদ্র দৃঢ় চোখে তাকিয়ে শুধুমাত্র একটা কথা বলে ফোনটা কেটে দিল। আমার ফিরতে 11টা কি 12টা বাজবে। তুমি যদি চাও বাকি 6 ঘন্টার রাত একা পার করি, তাহলে মায়ের কাছে থাকো, আমার কোনো সমস্যা নেই। হৈমির বুকের ভিতর টনটন করে উঠল। একদিকে মাতৃস্নেহ, অপরদিকে স্বামীর ভক্তি। দোটানায় পড়ে শেষে মাকে বোঝালো কয়েকদিনের মধ্যে আবার আসবে। রুদ্রকে যদি মানাতে না পারে তাহলে জোর করে তাকে সহ নিয়ে এসে থাকবে। হামিদা আপত্তি করল না, বরং অবাক হলো তার মেয়ের জামাইয়ের মধ্যকার গভীর টান দেখে। রুদ্র যে হৈমিকে চোখে হারায় আর হৈমি রুদ্রকে খুব সমীহ করে চলে, এই দুটো জিনিস বুঝতে পেরে অহংকার হলো তার। খেয়াল করলো তার ছেলে মেয়ে দুজনেই সংসার জীবনে খুব সুখী। এই সুখটা পরিপূর্ণ হবে যখন এদের সংসারে ছোট্ট শিশুর আগমন ঘটবে। হৈমিকে নিয়ে আপাতত এসব চিন্তা নেই। সে নিজেই একটা শিশুর মতন, অল্প বয়স, বছর 4 না গেলে মেয়ের ঘরের নাতিন নাতনি আশা করা যাবে না, কিন্তু ছেলের ঘরের নাতি নাতনি খুবই প্রয়োজন। 1 বছর হয়ে এলো, এখনো ছেলের বউয়ের কোনো খবর নেই। ভীষণ দুশ্চিন্তায় পড়লেন হামিদা। মনে মনে স্থির করলেন আগামীকাল আবারও সূচনার সঙ্গে কথা বলবে এ ব্যাপারে। হৈমিরা চলে যাওয়ার পর নিজের রুমে এলো সূচনা। দেখলো মাহের চুপচাপ বসে আছে। সে এগিয়ে এসে মাহেরের কাঁধে হাত রাখলো, জিজ্ঞেস করলো, এখনো পোশাক ছাড়োনি যে? এ কি, মুখটা শুকনো লাগছে কেন? কপাট রাগ দেখিয়ে মাহের বলল, সারাদিনে 5 মিনিট সময় তোমার হয় না সূচনা? আমি সেটা বলিনি। তড়িৎ মাহেরের কোলে চেপে বসলো সূচনা, গলা জড়িয়ে বলল, আমার বরটা দেখি খুব মন খারাপ হয়ে গেছে। আলগো ছুঁয়ে সূচনার কোমর জড়িয়ে কাঁধে মাথা রাখলো মাহের, আলতো স্বরে বলল, 1টা বছর কাটিয়ে ফেললাম, বিয়ের প্রথম বছরে কি চাই তোমার বলো? আমাদের সন্তানকে চাই। এটা তো আল্লাহ তাআলার কাছেই যাচ্ছি, এছাড়া কি চাই? এই যে তোমার এই ভালোবাসা আরো তীব্র করে চাই। হুম, এমন বললে হবে না, কিছু তো চাইতেই হবে। না চাইতে কম কি দিয়েছ? এই যে সারা দেহে যে সব পড়ে আছি সবই তো তোমার দেওয়া, স্পেশাল ডে হিসেবে। এগুলো নয়, আরো স্পেশাল কিছু চাও? না, আমার আর কিচ্ছু চাই না। জেদি স্বরে মাহের বলল। চাইতেই হবে। মহা মুশকিলে পড়ে গেল সূচনা। এরপর আচমকায় মনে পড়ল মাহেরের কাছে আসলেই তার কিছু চাওয়ার নেই। অসাধারণ ব্যক্তিত্বের এই মানুষটা গত 1 বছর এতটা উজাড় করে দিয়েছে যে চাওয়ার মতো কিছু খুঁজেই পাচ্ছে না। সেদিন সেই ঘটনার পর সত্যি কি কিছু চাওয়ার আছে? সেদিন শাশুড়ির উপর তীব্র অভিমান যখন সূচনা ডক্টরের কাছে যেতে মরিয়া হয়ে উঠেছিল, মাহির তখন তার পাশে বসে কাঁধে হাত রেখে বলেছিল, সূচনা, মায়ের চিন্তাধারা আমাদের চেয়ে আলাদা। সে আমাকে সুখে দেখতে চায়, সেই সুখ দেখার জন্যই বউ হিসেবে তোমাকে এনে দিয়েছে। এবার সে চায় আমাকে বাবা হওয়ার সুযোগ সুখে চোখ ভরে দেখতে। তার মাতৃহৃদয় পুত্রকে সর্বসুখে দেখার জন্য এতটাই ব্যাকুল যে অবান্তর আবদারও করে বসে। আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। সূচনা লজ্জায় আড়ষ্ট হয়ে মাহিরের হাত চেপে ধরে, মাথা নাড়িয়ে বলে, আমি দুঃখিত মাহের, মায়ের ওপর এভাবে রাগ অভিমান করা উচিত হয়নি আমার। মাহের বলে, তোমার কোনো ভুল নেই, ভুল মায়েরও নেই, সমস্ত ভুল পরিস্থিতি আর আবেগের। আমার একটি কথা রাখবে তুমি। কি? মা যদি জিজ্ঞেস করে আমরা ডক্টর দেখেছিলাম কিনা, তুমি হ্যাঁ বলবে, আর বলবে ডক্টর বলেছেন আমাদের কারো কোনো সমস্যা নেই। আল্লাহ পাক চাইলে আমরা সন্তানের মুখ অবশ্যই দেখব। সূচনা চোখ গলে অশ্রু ঝরেছিল। মাহের তার ভেজা চোখের পাতায় চুমু খেয়ে বলেছিল, মায়েদের খুশির জন্য এইটুকু মিথ্যে বলাই যায়। সূচনা বলেছিল,
তাহলে চলুন, তার খুশির জন্য আমরা কাল ডক্টর দেখাই। সহসা সূচনা ঠোঁটজোড়া এক হাতে চেপে ধরেছিল মাহের, বলেছিল, তাহলে যে আমার বউয়ের মা হবার ক্ষমতা নিয়ে সন্দেহ করা হবে, জানি না মহান আল্লাহ পাক কি চান, কিন্তু আমি কখনো এর জন্য আপনাকে ডক্টর দেখাবো না। আমি আপনাকে সন্দেহ করতে পারি, কিন্তু আপনাকে না। আপনি যেমন আছেন তেমনই যথেষ্ট। যদি কোনোদিন সুখ নাও পাই, আফসোস নেই। মনে রাখবো, এক আপনি ছাড়া দ্বিতীয় কোনো উপহার আল্লাহ পাক আমার জন্য রাখেননি। নারীর জীবন ধন্য হতে আর কি চাই? সূচনার জীবন সত্যি কি না পাওয়ার কিছু আছে? মাহির নামক মহান পুরুষ যে সব কিছুই ছাপিয়ে গেছে। সেদিনের কথাগুলো স্মৃতিচারণ করে সূচনার চোখ দুটো ছলছল হলো। আবেগগলিত হয়ে সে মাহেরের জেদ খাটানো বলিতে বলল, আপনার অজস্র ভালোবাসা মাখানো সিক্ত চুমু চাই। মাহের কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু সূচনার আকুতি ভরা চোখে চোখ পড়তেই থমকে গেল। নরম ঠোঁটজোড়া তৃষ্ণার্ত হয়ে এগিয়ে এলো তার দিকে। সেই তৃষ্ণা মেটাতে কৃপণতা করার সাহস হলো না তার। সহসা উষ্ণ ঠোঁটের ভেজা চুম্বনে মেতে উঠল দুজন। বাড়িতে আসার পরপরই গলগল করে বমি হলো হৈমির। রান্নাঘরে বেসিনের সামনে দাঁড়িয়ে বমির অবস্থা হৈমিকে দেখে এগিয়ে এলো রিনা। আঁচলে মুখ ঠেকে গা ঘিন ঘিন করে বলল, বাপের বাড়ি গিয়ে কত গিলছিলা গো? যা হজম করতে পারবা না তা গিলছো কোন দুঃখে? চারিদিকে অন্ধকার হয়ে এলো হৈমির। মাথা ধরে বড় বড় করে নিঃশ্বাস ফেলল সে। এরপর কুলি করে চোখে মুখে পানি দিয়ে ছোট কাকিকে বলল, আপনি এমন মানুষ, সত্যি অবাক লাগছে। কোথায় কাছে এসে একটু ধরবেন তা না, খাবার নিয়ে খোঁটা দিচ্ছেন। বাপের বাড়ি গিয়ে ভাইয়ের কেনা খাবার ইচ্ছে মতো গিলেছি। সমস্যা আমার হয়েছে, আমি বুঝবো। সব সময় এত কথা শোনাবেন না, এমনিতেই শরীরটা ভালো লাগছে না। শেষ কথাটা কাঁদো কাঁদো হয়েই বলল হৈমি। কথাগুলো একদম বলে রান্নাঘর ছাড়তে উদ্যত হলো সে। ছোট কাকি ঠোক গিলল। হৈমি যে পটপট করে কথা বলতে পারে এ ব্যাপারে সে অবগত, তাই খুব বেশি অবাক হলো না। শুধু তার আচরণ যেন রুদ্রের কান পর্যন্ত না পৌঁছায়, তাই ভালো মানুষই দেখালো। কৌতূহলী মনে আচমকা প্রশ্ন করল, এই শোনো, হঠাৎ বমি করলা, পেটে কিছু আসলো না তো? থমকে দাঁড়ায় হৈমি, পেছন ঘুরে আশ্চর্য হয়ে বলল, পেটে আবার কি আসবে? ছোট কাকি এগিয়ে এলো। হৈমির চোখ মুখ তীক্ষ্ণ চোখে দৃষ্টিপাত করলো, বলল, চোখ মুখ তো সুবিধার লাগছে না। এক্ষুনি বাচ্চা টাচ্চা নিচ্ছ নাকি? আতঙ্কিত হয়ে পড়ল হৈমি। ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে তড়িৎ বলল, কিসব বলছেন? ওসব কিছু না। হাঁটু কাঁপতে লাগলো হৈমির। 1 মাস আগেও সে চাইতো রুদ্র সন্তানের মা হতে, অথচ আজ সময়ের সাথে সাথে তার মনে কতটা পরিবর্তন হয়ে গেছে। রুদ্রর মতো সেও চায় না তাদের মাঝখানে কেউ আসুক। মূলত রুদ্র চায় না বলেই সে চায় না। কথায় বলে না, ভালোবাসার মানুষের জন্য সব কিছু ত্যাগ করা যায়। হৈমিও নিজের মাতৃসত্তা ত্যাগ করতে চায় রুদ্রর জন্য। ওই মানুষটার জীবনে অনেক কষ্ট পেয়েছে। ভিতরে ভিতরে একটু ভালোবাসা, একটু যত্ন কাঙাল সে। ধীরে ধীরে হৈমি চিনতে পেরেছে রুদ্রর ভেতরের সত্তাটাকে। ভালোবেসে লোকে কত কিছুই তো করলো। রুদ্র যদি না চায় তারা বাবা মা হোক, তাহলে সে অযথায় জেদ করে ওই মানুষটাকে কেন কষ্ট দিবে? তার কেবল একটাই উদ্দেশ্য, বাকিটা জীবন শুধু রুদ্রকে ভালোবেসে পাশে থাকা। রুদ্র সেই কণ্ঠ এখনো তার হৃদয়ে বিধে। তুমি শুধু আমাকে ভালোবাসো, শুধু আমার জন্য বাঁচো। দীর্ঘশ্বাস ফেলল হৈমি। ছোট কাকি ভ্রুকুচকে বলল, কিসব বলছি মানে? ভুল কি বললাম? স্বাভাবিক কথাই তো বললাম। তোমার হাবভাব তো তাই বলে। একটা কথা বলো তো, তোমার লাস্ট পিরিয়ডের ডেট কবে ছিল? বুকটা কেঁপে উঠল হৈমির। ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, গত মাসের 12 তারিখ। কেন, কি হয়েছে? আজ তো 22 তারিখ। এ মাসে হয়েছে? টলমল চোখে হৈমি বলল। না। ছোট কাকি প্রায় চিৎকার দিয়ে বলল,
আরে মেয়ে, ঘটনা তো ঘটে গেছে, তুমি রুমে যাও, আমি আসতেছি। সহসা ছোট কাকি হাত টেনে ধরল হৈমি, বলল। কি করবেন? ছোট কাকি ফিস ফিস করে বলল। আমার কাছে প্রেগন্যান্সি কিট আছে, পরীক্ষা করব। দরজা আটকে দু হাতে মুখ চেপে ডুকরে উঠল হৈমি। ছোট কাকি আশ্চর্য চরম পর্যায়ে গিয়ে ধমক দিল ওকে, বলল। তুমি তো খুব অসভ্য, এমনভাবে কাঁদছো মনে হচ্ছে এটা তোমার অবৈধ সন্তান। হৈমি পাগলের মতো ছটপট করতে করতে বলল। উনি জানলে সর্বনাশ হয়ে যাবে। কি বলছো? রুদ্র জানলে খুশি হবে, সর্বনাশ হবে কেন? তুমি সত্যি করে বলো তো, আসলে কি হয়েছে? ছোট কাকি সন্দিহান হয়ে জিজ্ঞেস করল। উপায় না পেয়ে হৈমি তাকে দেয়া রুদ্রর শর্তের কথা বলে দিল কাকিকে। এছাড়াও রুদ্র কেন সন্তান চায় না সে সম্পর্কেও জানালো। সব শুনে পুরো বিষয়টা বুঝতে পারল ছোট কাকি। চোখ কটমট করে বলল। আসলে এই অঘটন ঘটলো কি করে? এখানে তো স্পর্শ 2 দাগ স্পর্শ। তোমার গর্ভে রুদ্রের অংশ এসে গেছে। বাচ্চা যখন নিবাই না, সতর্ক থাকলা না কেন? হৈমি দিশেহারা হয়ে বলল। আমি কিছু বুঝতে পারছি না, কিভাবে কি হলো? এখন আমার কি হবে? আমার এখন কি হবে কাকি? উনি আমাকে ছেড়ে দিবেন, আমি কি করব এখন? কিভাবে বোঝাবো ওনাকে? পাগল পাগল হয়ে গেল হৈমি। ছোট কাকি কিছুক্ষণ চিন্তিত হয়ে বসে রইলেন, এরপর বললেন। অস্থির হয়েও না, সমস্যা আছে, সমাধানও আছে। হৈমি আচমকা কাকির 2 হাত চেপে ধরল, আকুতি করে বলল। প্লিজ এসব কাউকে বলবেন না, ওনাকেও না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওনাকে আর কোনো আঘাত আমি পেতে দিব না। তুমি পাগল? আকাশের চাঁদ উঠলে সবাই দেখে, তার মানে তোমার পেটের বাচ্চা আসছে, এটাও সবাই জানবে। কথাটা বলেই হঠাৎ থমকালো ছোট কাকি, বলল। অবশ্যই, একটা কাজ করলে কেউ জানতে পারবে না। এ কথা শুনেই মরিয়া হয়ে হৈমি জানতে চাইল। কি কাকি, প্লিজ একটা উপায় বলুন। অ্যাবর্শন। সর্বাঙ্গ শিউরে উঠল হৈমির, ভয়ে মিয়ে গেল মুখটা। ছোট কাকি বলল। বেশি দিন হয়নি, যদি করাও এখনই করাতে হবে। হৈমি মেঝেতে থম মেরে বসে পড়ল, ভয়ে বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। ছোট কাকি চিন্তিত ভঙ্গিতে বলল। আমি এখন যাই, এই কথাটা চেপে রইলাম। যদি অ্যাবর্শন করাও আমাকে জানিও, সাহায্য করব। আর যদি নাও করাও নিজের দায়িত্বে সবাইকে জানিয়ে দিও। ছোট কাকি চলে গেলেন। হৈমি 2 হাতে মুখ চেপে হাউমাউ করে কাঁদতে লাগলো। দীর্ঘক্ষণ দুশ্চিন্তা ভয়ে কাঁদতে কাঁদতে দুর্বল হয়ে পড়ল সে। বারবার রুদ্রের বলা কথাগুলো স্মরণ হলো তার। সব শেষে ছোট কাকির আবশ্যক বলা শব্দটার থামল সে। বিড়বিড় করে বলল। যা করলে উনি এসব জানবেন না, যা করলে উনি কষ্ট পাবেন না, যা করলে ওনার আর আমার ভালোবাসায় ফাটল ধরবে না, সব করতে পারবো আমি। হ্যাঁ, অ্যাবর্শন করব আমি। ছোট কাকি, আমি অ্যাবর্শন করব। অ্যাবর্শন ছোট একটা কঠিন শব্দ, যার সমার্থ জানে না হৈমি। শুধু জানে অ্যাবর্শন করলে রুদ্র জানবে না সে গর্ভবতী হয়েছিল। সে বিষয়ে নিয়ে রুদ্র এত বিতৃষ্ণা, সে বিষয়টা নীরবেই শেষ করে দেবে সে। এতে তাদের সম্পর্কে গভীর ভালোবাসার কোনো আঁচ আসবে না। কিন্তু তার এই নির্বুদ্ধিতা যে সামনের দিনগুলোতে কাল হয়ে দাঁড়াবে একবারের জন্য টের পেল না। রুদ্র সন্তান চায় না, এতটুকু বুঝল হৈমি। তার অল্প জ্ঞানে শুধু এতটুকুই ধরল। সামনের সপ্তাহে রিদওয়ান শেখ দেশে আসবেন, এই নিয়ে রুদ্রের মনটা বেশ ফুরফুরে। বাড়ি ফিরল প্রফুল্ল চিত্রে। সোহান রোশান ডিনার করছে তখন। রুদ্রকে ফিরতে দেখে ছোট কাকি বেরিয়ে এলেন। নিজের ঘর থেকে দাদি বেরোতে বেরোতে বলল। রুদ্র বলল। আসলাম মাত্র, খাওয়া হয়েছে সবার? ছোট কাকি বলল। মাত্রই সোহান রোশনকে খেতে দিলাম। তোমার বড় কাকি সাদমানকে নিয়ে তার বাপের বাড়ি গেছে, মা খেয়ে নিয়েছে। তুমি ফ্রেশ হয়ে আসো, ওকে? ওদের সঙ্গে বসে পড়ো।
হাতে থাকা ফাস্টফুডের ব্যাগ ছোট কাকির দিকে এগিয়ে দিয়ে রুদ্র বলল, হৈমি খেয়েছে? না, তার নাকি খিদে নেই, ডাকাডাকি করে ফিরে আসছি। কাকির উত্তর শুনে ভ্রু কুচকালো রুদ্র, বলল, সোহান রোশানকে এর থেকে ভাগাভাগি করে হৈমির জন্য রেখে দেবেন, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাটা বলেই দাদিকে জিজ্ঞেস করলো। মেজো ছেলের খবর শুনেছো? দাদি আনন্দে আত্মহারা হয়ে মাথা দুলালো। রুদ্র বাঁকা হেসে দাদির গাল টিপে দিয়ে বলল, খুশি তো হাঁটছে না মুখে। দাদি বলল, বউটারে সাথে আনিস, তোর সাথে খাবো দেখেই মনে হয় অপেক্ষা করছে। মাথা দুলিয়ে উপরে চলে গেল রুদ্র। রিনা দীর্ঘশ্বাস ফেলে ডাইনিং রুমে ফিরে গেল। বিড়বিড় করে বলল, কি যে আছে কপালে। ভীতিগ্রস্ত হয়ে শুয়েছিল হৈমি। রুদ্র এসে লাইট জ্বালাতেই আটকে উঠল। টের পেল, ভ্রু কুচকে ফেলল রুদ্র। অভয় দিয়ে বলল, আমি। সহসা উঠে বসলো হৈমি। প্রচণ্ড জড়তা নিয়ে ওড়না ঠিক করতে শুরু করলো। রুদ্র ধীর পায়ে বিছানার একপাশে বসে স্বস্তির নিঃশ্বাস নিল। মৃদু হেসে বলল, শাওয়ার নিব, তোয়ালে টি শার্ট ট্রাউজার বের করে দাও। টু শব্দ করল না হৈমি, নিঃশব্দে উঠে গেল। ভীষণ রকম অবাক হলো রুদ্র। আন্দাজ করলো মন খারাপ কিনা, তাই বলল, মন খারাপ? রুদ্রর চাওয়া অনুযায়ী সব বের করে ঠায় দাঁড়িয়ে রইল হৈমি, দৃষ্টি মেঝেতে স্থির। রুদ্র পকেট থেকে মোবাইল ওয়ালেট বের করে বিছানায় রাখলো। হ্যান্ড ওয়াচ খুলতে খুলতে বলল, আমার কিছু করার নেই হৈমি, তোমাকে এক রাতের জন্য ছাড়তে পারবো না। নড়ে চড়ে ঠোক গিলল হৈমি। নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণে চেষ্টা করলো। তীক্ষ্ণ স্বরে বলল, নিন। এগিয়ে এলো রুদ্র। প্রগাঢ় চোখে তাকিয়ে ঠোঁট এগিয়ে কপালে স্পর্শ করলো। হৈমির দেহ কেঁপে উঠল। রুদ্র কেন জানি মনে হলো এই কম্পন তীব্র ভয়ের। কিন্তু ভয়ের কিছু তো ঘটেনি, তাহলে তার কেন মনে হচ্ছে হৈমি তীব্র ভয়ে জর্জরিত হয়ে আছে? হাফ নিঃশ্বাস ছেড়ে সহসা হৈমির হাতে থাকা জিনিসপত্র নিয়ে বাথরুমে চলে গেল সে। রুদ্ধশ্বাস ছাড়ল হৈমি। থরথর করে কাঁপতে থাকে সে। কপাল বেয়ে শ্বেত জল নিঃসৃত হলো। বুকটা হাঁপড়ের ন্যায় উঠানামা করতে অবিরত। কি হবে, কি করবে সে? ফ্রেশ হয়ে বেরিয়ে রুদ্রতার সঙ্গে নিচে যেতে বলল। হৈমি যেতে রাজি হলো না। বাধ্য হয়ে চাপা ধমক দিয়ে যাওয়া হলো তাকে। কিন্তু খেতে বসার পর খাওয়াগুলো গলা দিয়ে নামলো না। ছোট কাকি সব গুছিয়ে দিয়ে চলে গেল। তার প্রিয় সিরিয়াল শুরু হয়ে গেছে। আপাতত টিভির সামনে বসা ছাড়া তাকে কোথাও দেখা যাবে না। আজকের খাবারের রেসিপিতে ভাজা পোড়াই বেশি। আলু ভাজা নাড়াচাড়া ঘটছিল হৈমি। রুদ্র খাওয়ার ফাঁকে খেয়াল করে ভাজা মাছের পেটিটা তুলে দিল হৈমির প্লেটে। হৈমি বাধা দিতে নিলে চোখ গরম করলো সে। মৃদু ধমক দিয়ে বলল, খাওয়া নিয়ে এই বাহানা কবে কমবে? এই যে দিলাম পুরোটা শেষ করবে, নয়তো আজ তোমার একদিন কি আমার একদিন। হৈমির নীরবতায় এমনিতেই ভালো ঠেকছিল না, এরপরও খাবার খেতে এতটা অনীহা। রুদ্র রাগ বেড়ে গেল। সে নিজের খাওয়ায় বাদ দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল হৈমির দিকে। হৈমি অনেক চেষ্টা করেও দুবার মুখ দিল খাবারে। মাছ দেখে মুখের সামনে নিতেই আষ্টে গন্ধে পেটের ভেতর মুচড়ে উঠল। ঠিক এই গন্ধটাই বাড়ির ফেরার পর পেয়েছিল, যার কারণে ওভাবে বমি করলো। এখনো তেমনটাই হবে নাকি? ভয়ে শিউরে উঠল হৈমি। আতঙ্কিত মুখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র ইশারা করলো খেতে। সে জোরপূর্বক মুখের দিকে সহসা মুখ চেপে ধরে উঠে পড়ল। বেসিনের সামনে গিয়ে গল গল করে বমি করে দিল। রুদ্র চমকে উঠল। তড়িৎ এসে ধরল হৈমিকে, বলল, এভাবে খেলে বমি তো হবেই। খাবারটা কি স্বাচ্ছন্দ্যে খাওয়া যায় না? তোমাকে কি পচা আবর্জনা খাওয়াচ্ছি? হৈমির চোখ বেয়ে অশ্রু গড়ায়। রুদ্র বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে বলল, ওকে, খেতে হবে না। বাইরের খাবারে তুমি বেশি কমফোর্ট তো, তাহলে সেগুলোই খাও। বলতে বলতে ছোট কাকিকে ডাকলো। বলল হৈমিকে তার আনা ফাস্টফুডগুলো দিতে। এরপর হৈমিকে বলল চোখে মুখে পানি দিয়ে রুমে যেতে। ছোট কাকি যাওয়ার পরে হৈমির সঙ্গে কথা বলতে গিয়ে
থেমে গেল। রুদ্রর নজর তার দিকেই ছিল, তাই খাবারগুলো দিয়ে ফিসফিস করে বলল, সুযোগ পেলেই আমাকে কল বা মেসেজ করো। রুদ্রবাড়ি থাকাকালীন আলাদা কথা বলা মানে বিপদ বাড়ানো। গুটিসুটি হয়ে শুয়ে আছে হৈমি। রুদ্র লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। পাশে এসে শুয়ে আলগোছে জড়িয়ে ধরল হৈমিকে। ঘাড়ে নাক ডুবিয়ে ভরাট স্বরে বলল, যখন বললাম চলে আসতে তখন তো এতটা নারাজ বুঝিনি। বুঝলে জোর করতাম না। কথা বলো আমার সঙ্গে হৈমি। বুকটা ধক করে উঠল হৈমির। শরীরটা পাথরের মতো শক্ত করে রইল। রুদ্র অনুভব করল নিগুড় ভাবে। বলল, কাল রেখে আসবো। মায়ের কাছে একদিন থাকার অনুমতি দিলাম। এবার নিশ্চয়ই মুখে কথা ফুটবে। সহসা হৈমি বলল, সত্যি? কিঞ্চিত রাগ হলো রুদ্র। চট করে নরম ঘাড়টায় আলতো করে কামড় বসালো। এবার খুব খুশি তাই না? মুচড়ে উঠল হৈমি। রুদ্র তাকে আরো নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে বলল, আপনি রাগ করবেন না তো? একদিন অনুমতি দিয়েছি, সময় অনুযায়ী চলে এলেই রাগ করব না। আচ্ছা। মাথা ঝাঁকায় হৈমি। মনে মনে কিঞ্চিত স্বস্তি পেল। রুদ্রের দিকে ফিরে তাকিয়ে বলল, রুদ্রের চুলে হাত বোলায় হৈমি। রুদ্র চোখ বুঝে ফেলল। সে টের পেয়ে যেভাবে মাথা টিপলে রুদ্র ঘুম হবে সেভাবেই টিপতে লাগলো। সত্যি একসময় ঘুমিয়ে পড়ল সে। আর হৈমি টের পেয়ে আলগোছে উঠে মোবাইল খুঁজতে লাগলো। খুঁজে পাওয়ার পর বাথরুমে ঢুকে কল করলো ছোট কাকিকে। সকাল সকাল হৈমিকে নিয়ে খান মঞ্জিলে চলে এলো রুদ্র। ঘন্টা দুয়েক দেরি করে পুনরায় ফিরে এলো নিজ নিবাসে। নিজের বাড়িতে এসে ভয় বিপদ অনেকটাই কেটে গেল হৈমির। হ্যান্ডপার্স থেকে তড়িৎ ছোট কাকির দেয়া কাগজটা বের করলো। সেখানে স্পষ্ট লেখা আছে কোন ট্যাবলেট খেলে গর্ভপাত হয়। সব নিয়মকানুনও লিখে দিয়েছে কাকি। এবার শুধু ওষুধগুলো আনার অপেক্ষা। তীব্র ভয় বুকে চেপে দুপুরে টিশার সঙ্গে দেখা করতে যাবে। 1 ঘন্টা সময় কাটিয়ে ফিরে আসবে এই বলে বেরিয়ে গেল হৈমি। ফার্মেসিতে গিয়ে ছোট কাকির কল করলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আমার খুব ভয় করছে কাকি। আরে মেয়ে, তো ভয় পাও কেন? সামান্য একটা বিষয় ভয় পাওয়ার কি আছে? শোনো, রোশন হওয়ার 7 মাসের মাথায় অ্যাক্সিডেন্টলি আমিও গর্ভবতী হয়েছিলাম। একদিন পাজি সোহান, অপরদিকে বাচ্চা রোশান। এদের সামলে আমার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। 60 কেজি থেকে ওজন কমলো 46 কেজিতে। আর একটা ছানা এলে নির্ঘাত আমার জান বেরোবে। এই ভয়ে তোমার কাকা শ্বশুর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এই ওষুধগুলো এনে দিয়েছিল। মাত্র 29 দিনে ভ্রণ হয়েছিল। তেমন কষ্ট হয়নি। স্বাভাবিকভাবে আমরা প্রতি মাসে 6-7 দিন যা কষ্ট করি তাই। অত ভয় পেলে এসব করার দরকার কি? ফিরে যাও। সাহস পেল হৈমি বলল, না না, ভয় পাচ্ছি না। তাহলে ফার্মেসিতে থাকা লোকটাকে ফোন দাও, আমি বলে দিচ্ছি ওষুধের নাম। তুমি কাগজটা ওনাকে একবার দেখাও আর আমার সাথে ফোন ধরিয়ে দাও। কাজ শেষে টাকা নিয়ে গেছো তো? হ্যাঁ হ্যাঁ। ফেরার পথে অস্বাভাবিকভাবে বুক কাঁপছে হৈমির। বাড়ি ফিরে রুমের দরজা আটকে ওষুধ হাতে বসে রইল দীর্ঘক্ষণ। মাতৃত্বের কোনো অনুভূতি তার মধ্যে কাজ করছে না। অথচ এই মেয়েটাই ছোট থেকে সবাইকে বলে বেড়াতো আমার মা হওয়ার খুব শখ। একদিন তো রুদ্রকেও বলেছিল। জানেন, আমার মধ্যে মামা একটা ভাব আছে। মা হওয়ার প্রতি অনেক ঝোঁক আমার। ইস, আমি যে কবে মা হব। শুনুন, আমি কিন্তু আমাদের বাচ্চাকে খুব খুব আদর করব, অনেক বেশি ভালোবাসবো। আর শুনুন, আমার আর পড়াশোনার দরকার নেই। যতটুকু জানি তাতে বাচ্চাদের 7-8 পর্যন্ত পড়াতে পারবো। সংসার সামলে রোজ বাচ্চাদের নিয়ে স্কুল দৌড়ানোর খুব শখ আমার। ইস, কবে যে পূরণ হবে। সেই অনুভূতির কথা হারিয়ে গেল। আজকাল বুঝি অনুভূতিরাও রূপ বদলায়। বুকটা ভাঙা নদীর মতো হয়ে গেল যেন। বিদঘুটে কান্নার দলা পাকিয়ে এলো। সিদ্ধান্ত নিল রাতে খেয়ে দিয়ে এটা খাবে। তাই সব কিছু গুছিয়ে রাখলো। যদি বেশি রক্তপাত হয়
সে কথা মাথায় রেখে অবস্থান নিয়ে রেখেছে। হঠাৎ হৈমির অনুভব করলো সে অনেক বেশি সাহসী হয়ে গেছে। ভয় শুধু পাচ্ছে রুদ্র জেনে যাওয়ার। এক রুদ্র ছাড়া আর কিছুতেই ভয় হচ্ছে না। রুদ্র ভয়ে এতটা তটস্থ যে কত বড় পাপ করতে যাচ্ছে এতটুকু হুঁশ নেই। সোহান রোশান দুই ভাই দাবা খেলছে। তাদের পাশে বসে টিভি দেখছে রিনা। হঠাৎ হৈমির কথা মনে পড়ল তার, তাই চটপট ফোন দিয়ে মেসেজ দিয়ে মেয়েটাকে। সে মুহূর্তেই ভেতরে ঘর থেকে ডাক এলো দাদিনের। রিনা তৎক্ষণাৎ উঠে গেল। এরপরেই বাড়িতে এলো রুদ্র। আবিরের সঙ্গে অনেক দিন পর আড্ডা দিতে গিয়েছিল সে। চিন্তা ছিল বাইরে ডিনার করে আসবে আজ বন্ধুর সাথে, কিন্তু হলো না। এর কারণ ছোট কাকি। রুদ্র বরাবরই সন্দেহ বাতিক মানুষ। হৈমির সঙ্গে তার সম্পর্ক এখন স্বাভাবিক, মোটামুটি সুখী দম্পতি বলা যায়। ভালোবাসাও কমতি নেই, কিন্তু ওই যে কালো অতীত, সেই অতীতটার জন্য এই সুখের সম্পর্কে ফাঁক রেখেছে সে। নিজের স্ত্রীকে সম্পর্কে নিজের নিয়ন্ত্রণে রাখে সে, সেটা হোক সকলের সম্মুখে বা অগোচরে। বোকা হৈমি হয়তো রুদ্রের এখনো পুরোপুরি চিনতেই পারেনি। হৈমি পার্সোনাল ফোন যেখানে ইউজ করা নিষেধ করেছিল রুদ্র, সেখানে এ বাড়িতে আসার পর হৈমি ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সমস্ত স্বাচ্ছন্দ্যে ইউজ করছে। কারণ হৈমির ফোন সহ সমস্ত মাধ্যমেই রুদ্র কন্ট্রোলে। এই সত্যি হৈমি জানে না, রুদ্র ব্যতীত কেউই জানে না। আবিরের সঙ্গে আড্ডার ফাঁকেই হঠাৎ রুদ্র নিজের ফোনে থাকা বিশেষ অ্যাপে ঢুকে। কারণ আজ হৈমির বাবার বাড়িতে আছে তাকে ছাড়া। এই সুযোগে সে কার সঙ্গে কথা বলবে এ বিষয়ে সন্দেহ হয় রুদ্রর। সে সন্দেহ থেকেই বিশেষ অ্যাপটি ঢোকার পর দেখে একটি নাম্বারে আজ হৈমি বেশ কয়েকবার কল করেছে, কথা বলেছে বেশ অনেক মিনিট। এরপর আচমকাই মনে হয় নাম্বারটা আরও পরিচিত, কিন্তু সূচনা বা মাহেরের নাম্বার নয়, দাদিনেরও নয়। ভাবতে ভাবতে সহসা খেয়াল হয় এটা ছোট কাকির নাম্বার। রুদ্রের সন্দিহান মনে সন্দেহের পাহাড় তৈরি হয় নিমিষেই। ছোট কাকি হৈমির দু চোখে সহ্য করতে না পেরে হৈমিকে খুব একটা পছন্দ করে না। আড়ালে আবডালে বেশ ক্ষোভ প্রকাশ করতে দেখেছে।